রামায়ণ আলোচনা করেছিলাম না, রামায়ণ রচনাকাল, তারপর সমাজ সাহিত্যে প্রভাব, আর মহাভারত কি আলোচনা করেছিলাম তার সাথে? আচ্ছা, ঠিক আছে, আজকে ইংরেজি সাহিত্যের ইতিহাস শুরু করব সিসিকেজি 14 পেপারে। আর মহাভারতের কিছুটা অংশ আলোচনা করব, মানে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন আসে। প্রথমে সংস্কৃত সাহিত্যের ইতিহাসটা আলোচনা করি। আচ্ছা, প্রশ্ন উত্তর কোনটা দেওয়া হয়েছে? রামায়ণ মহাভারত দুটোই দেওয়া হয়েছে না একটা দেওয়া হয়েছে? আচ্ছা, গীত গোবিন্দম আর কবি জয়দেব একসাথে আলোচনা করব দুটো। আজকে আলোচনা করছি না, ও দুটো একসাথে আলোচনা করব। আচ্ছা, তো আহ, মহাভারত মহাভারত সংস্কৃত মহাভারতের কথা বলছি। আমরা জানি যে রামায়ণ এবং মহাভারত এই দুটোর পূর্বাপর্য, বিচার, এই সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসে বা আসতেও পারে। তোমাদের এবছর কত বছর কিন্তু আসেনি। তো প্রথমত রামায়ণ সম্পর্কে সব ধারণা হয়েছে, তোমরা পড়েছো, নোটসও পড়েছো। মহাভারতের একদম রচয়িতা দিয়ে শুরু করতে হবে, এবং মহাভারতের বিষয়বস্তু এটা কম বেশি সবারই ধারণা একটা আছে। তবে এখানে তোমাদেরকে যেটা বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে মহাভারতের সমাজ ও সাহিত্যে প্রভাব কতটা, এটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে তোমাদেরকে তো মহাভারত সম্পর্কে বিষয়বস্তু জানতে হবে, রচনাকাল জানতে হবে, রামায়ণ মহাভারতের পূর্বাপর্য বিচার জানতে হবে, লেখক সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে। আচ্ছা, মহাভারত সংস্কৃত মহাভারতের রচয়িতা কে? হুম, ব্যাসদেব বা বেদ বেশ বলা হয়। তো ব্যাসদেব বা বেদ বেশ কে ছিলেন জানো? হ্যাঁ, পরাশরের পুত্র ব্যাসদেব ছিলেন, পরাশর। হ্যাঁ, আর ব্যাসদেব নিজে একজন ছিলেন ঋষি। ঠিক আছে, এগুলো আবার অনেক তফাৎ আছে, সাধু, সন্ন্যাসী, মুনি, ঋষি, এগুলোর বিভিন্ন কিন্তু তাৎপর্য আছে। তো ব্যাসদেব ছিলেন মূলত একজন ঋষি। ঠিক আছে, এবং সেই পরাশর মুনি যার কথা বলছেন সোমনাথ বাবু, তো সেই পরাশর মুনিরই পুত্র ছিলেন। আর মাতা হচ্ছেন সত্যবতী। সত্যবতীর গর্ভেই তার জন্ম হয়েছিল। আর যমুনার দ্বীপে তার জন্ম হয়েছিল, তার জন্য তাকে দ্বৈপায়নও বলা হয়। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বা ব্যাদবেশ বলা হয়, পুরো নাম এভাবে বলে, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাদবেশ। কৃষ্ণ, কৃষ্ণ শব্দের অর্থ কি? হ্যাঁ, তো সেই সেই জন্য কৃষ্ণ বলা হতো। হুম, তো তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন। হুম 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 আর মাথাতে তার জটা ছিল। যেরকম আমরা রামায়ণের বাল্মীকির কথা বলি, মুনির কথা বলি, সেই মুনি ঋষি সেই ধরনেরই তিনিও একজন কিন্তু ঋষি ছিলেন। আর তিনিও সেই তপস্যা বলে মহর্ষিত্ব প্রাপ্ত হয়েছিলেন। তারপর তিনি সেই বেদকে চার ভাগে ভাগ করেছিলেন। এবং তার আরেকটা নাম হচ্ছে বাদরায়ণ। তপস্যা করেছিলেন যে আশ্রমে, তার নাম হচ্ছে বদ্রিক আশ্রম। ঠিক আছে, তার জন্য তার আরেক নাম হচ্ছে বাদরায়ণ। তো ব্যাপার হচ্ছে এইগুলো বিভিন্ন গ্রন্থে লেখা আছে। এবারে মহাভারত একটা সুবিশাল গ্রন্থ, যেখানে 1,00,000 শ্লোক শেষ পর্যন্ত রচনাকাল অবধি পাওয়া যাচ্ছে এত শ্লোক। তো একটা মানুষের পক্ষে এতটা কি সম্ভব? তো এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে। মহাভারতের যেটা রচনাকাল সেটা নিয়ে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে, এবং সেটাকে
সেই মতের ভিত্তিতে একটা ধারণা করা হয় মহাভারত হচ্ছে একজনের কিন্তু রচনা নয়। ঠিক আছে, এটা যুগ ধরে কিন্তু সংযোজিত হচ্ছে। হ্যাঁ, তিনি শুরু করেছিলেন হয়তো ব্যাসদেব, এবং সেই সময় শ্লোক সংখ্যা একটা ছিল নির্ধারিত কিছু, এবং তারপর সেটা কিন্তু বাড়তে থাকে, এবং যেটা একদম পূর্ণ খণ্ড পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বর্তমান যে অবস্থা মহাভারতের, যেটা সেই খণ্ড পর্যন্ত বা সেই সংস্করণ পর্যন্ত যেটা, সেটা কিন্তু ব্যাসদেবের রচনা নয়। এক কথায় আমরা ব্যাসদেবের রচনা বলবো, কেননা তিনি শুরু করেছিলেন, প্রথম যে আকারটা দেওয়া হয়েছিল মহাভারতের সেটার রচয়িতা তিনি, তারপরে সেটা বাড়তে শুরু করেছে। সেটা নিয়ে আলোচনা করব আগে। তার আগে হচ্ছে যে মহাভারতের বিষয়বস্তু, মহাভারতের স্বর্গ সংখ্যা বা এইসব বিষয়গুলো কম বেশি সবার জানা আছে, এগুলো তোমাদেরই আগে জিজ্ঞাসা করি। রামায়ণ তো 7টা কাণ্ডে বিভক্ত, মহাভারতের পর্ব সংখ্যা কয়টি বলতে পারবে কেউ? 18টি। এক মিনিট, একটু একটু। হ্যাঁ, 18টি পর্ব। কে যেন বললেন? বাবলি তথ্য না? আচ্ছা, পর্বগুলোর নাম কারো মনে আছে? সাতকাণ্ড রামায়ণের নাম মনে থাকে, পর্বগুলোর নাম মনে আছে মহাভারতের কারো? আচ্ছা, আরেকটা বলি, রামায়ণ বিষয়বস্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। আহ, রামায়ণের একটা কথায় যদি, মানে একটি শব্দে যদি বলা হয় বা একটি বাক্যে যদি বিষয়বস্তু আলোচনা করতে বলা হয়, তাহলে আমরা কি বলবো? যে রাম রাবণের যুদ্ধ। ঠিক আছে, সীতা হরণ হয়েছিল, তারপরে রাম সীতাকে উদ্ধার করার জন্য যুদ্ধ করেছিল রাবণের সঙ্গে। এক কথায় বললে রাম রাবণের যুদ্ধ। আচ্ছা, মহাভারত যদি বলি এক কথায় কি হবে? কিসের কারণে, রিজনটা কি ছিল? এখানে তো সীতা হরণ হয়েছিল, এখানে রিজনটা কি, কারণটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজ্যের শাসনভার, সেটা নিয়ে যে যুদ্ধ। এটা কিন্তু শত্রু পক্ষে কে আছে ওখানে? তো রামের শত্রুপক্ষ রাবণ, ওটা তাদের সঙ্গে কোনো কানেক্ট নেই, কোথায় অযোধ্যা কোথায় লঙ্কা। কিন্তু এখানে একটা রাজ্যকে শাসন নিয়েই একই বংশের মধ্যে যুদ্ধ। কোথায় যুদ্ধ হয়েছিল না? কুরুক্ষেত্রে। তো এখানে পর্ব যেগুলো রয়েছে টোটাল 18টা পর্ব। কয়েকটা পর্বেরও তো নাম বলতে পারবে কেউ? যেমন মিঠু বললে 18টা মনে না থাকুক, 5-6টা 7টা 8টা মনে থাকবে তো? দেখে কেন বলবেন? না দেখেই বলতে বলছি। হুম হুম। আমারও পর্ব মুখস্থ নাই, বলে দিচ্ছি, 18টা পর্ব আমারও নিজেরই পর্ব মুখস্থ নাই। হ্যাঁ, এবারে মনে করে করে হবে, তারপরে বিষয়বস্তুগুলো যখন মনে করবো যে হ্যাঁ ওটা এই ঘটনাটা এই ঘটনাটা, তখন আস্তে আস্তে হবে, সময় লাগবে। হঠাৎ করে জিজ্ঞাসা করলে হয়তো 5-6টা 7টা 8টা 10টা পর্যন্ত বলা যাবে। হ্যাঁ বা। হুম হুম হুম। শান্তি পর্ব। একটা জিনিস বলে দিচ্ছি, মনে রাখার উপায় আছে। মনে রাখার উপায় কি আছে? দেখ, কিছু কিছু পর্ব আছে যে পর্বগুলোতে যার নামে আছে তারই মৃত্যু হচ্ছে। খেয়াল করে দেখবে, যুদ্ধে যোগদান করছে উনি, আর তারই মৃত্যু হচ্ছে। খেয়াল করে দেখবে এরকম আছে অনেকগুলো। কর্ণ, দ্রোণ, ভীষ্ম, অশ্বত্থামা বলে নেই। দেখো, ইয়ে আছে, তোমার নামগুলো বলে দিচ্ছি যাদের যাদের আছে। ভীষ্ম আছে, দ্রোণ আছে, কর্ণ আছে, শল্য আছে, এইভাবে নামগুলো আছে, যারা যারা একে একে যুদ্ধে অংশগ্রহণ করছে এবং মৃত্যু হচ্ছে। তো সেই হিসেবেও দেখবে কতগুলো পর্ব আছে। দেখো, একটা জিনিস আরেকটা মনে রাখার উপায় হচ্ছে, রামায়ণের প্রথম খণ্ডের নাম কি? আদি। এখানেও তোমার হচ্ছে মহাভারতও আদি। তাহলে এখানে তো কমন হয়ে গেল, ওখানে আদি কাণ্ড, এখানে আদি পর্ব। বাস, প্রথমটা মনে থাকলো। একটা জিনিস মনে রাখবে, এই 4টা পর্ব প্রথমে মনে রাখবে। আদি সভা বন বিরাট। আদি সভা বন বিরাট কী কাজে লাগবে না? যখন অনুদিত হয়েছিল এটা বাংলা ভাষায়, আচ্ছা, শ্রেষ্ঠ অনুবাদক কে মহাভারতের? তো কাশিরাম দাস এই 4টাকে অনুবাদ করতে পেরেছিলেন, তারপর তার মৃত্যু হয়েছিল। ঠিক আছে, এটা মনে রাখবে। তো কাশিরাম দাসের ক্ষেত্রে একটা শ্লোক আছে, আদি সভা বন বিরাট কত দূর, এইভাবে একটা লাইন আছে দেখবে।
তো কি ইহা রচনা করিয়া গেলেন স্বর্গপুর, বা এরকম কিছু একটা লাইন আছে যেখানে এই 4টা পর্বের নাম আছে। তাহলে এই 4টা পর্ব পরপর মনে রাখবে, আদি সভা বন বিরাট, তারপর এক কথাতেই মনে থাকবে আদি সভা বন বিরাট। 18টার মধ্যে এখানে 4টা হয়ে গেল, আর কয়েকটা চরিত্রের উপর আছে, ওখানে তো 4টা, ওদিকেও 3-4টা মনে থাকছে। তাহলে এইভাবে 10-12টা এমনিই মনে থাকবে। আর এইগুলো হিন্দুদের অন্তত ভালো করে মনে রাখতে হবে, হিন্দুদের এগুলো মনে রাখা দরকার। আসলে ছোটোবেলা থেকে খুব একটা চর্চা এগুলো হয় না, আমরা তো যেভাবে পড়াশোনা করছি তার সঙ্গে এগুলো আলাদা, সিলেবাসের বাইরে চলে যাচ্ছে, সিলেবাসে থাকলেও সেইভাবে আলোচনা হয় না। কারণ হিন্দুরাই হচ্ছে সেই জাতি যারা ধর্মনিরপেক্ষ, বাকি সমস্ত জাতি নিজের ধর্মকে সেইভাবে পালন করে। হিন্দু জাতিই হয় ধর্মনিরপেক্ষ, হিন্দু জাতিই হয় নাস্তিক, হিন্দু জাতির উপরে এইগুলো থাকে আমি দেখেছি। নিজের ধর্মকে ছোট করার প্রবণতাটাও হিন্দু জাতির মধ্যেই থাকে বেশি। তো যাই হোক, আমরা এগুলোকে ছোটোবেলা থেকে সত্যি অ্যাভয়েড করি, খারাপ লাগে যে রামায়ণ মহাভারত এগুলো সেইভাবে জানাও হয় না। মানে আমাদের বাড়িতে দাদু এগুলো, আমাদের বাড়িতে রামায়ণ ছিল, দাদু পড়তো, তো আলোচনা যেটুকু করতো সেটুকু শুনতাম। এবারে ব্যাপার হচ্ছে একটা যুক্তির সঙ্গে আরেকটা যুক্তি, অন্য কোনো একটা গ্রন্থ, মানে বিভিন্ন ধরনের পুরাণ আছে, তো একটা পুরাণের যুক্তি দেখবো অন্য পুরাণ আবার খণ্ডন করছে। এবার ছোটোবেলায় এবারে এটা তো একটা শুনতাম, ওটা একটা শুনতাম, দিয়ে গুলিয়ে যেত সব। মানে এইগুলো আছে দেখবে, এই যে বেদ বেশের কথা বলছি না, তারও কাহিনী 2-3 জায়গায় 2-3 রকম আছে। তো কারো কারো ক্ষেত্রে পিতা মাতার নাম দেখবে 2 জায়গায় 2 রকম আছে, তো অনেক কিছু ব্যাপার আছে এগুলো। তো একটা ভালো করে পড়তে হবে, সেটাকে জানতে হবে, তারপরে আরেকটাতে হাত দিতে হবে। মানে একটা অর্ধেকটা পড়ে আরেকটা কোনো গ্রন্থ যেটাতে এই যুক্তিকে খণ্ডন করা আছে তখন গুলিয়ে যায়, এটাই হয়েছে ছোটোবেলাতে আমাদের। তো যাই হোক, ব্যাপার হচ্ছে তাহলে যেটা সংস্কৃত মহাভারতের কথা বলছি, আদি সভা বন বিরাট, এই 4টা মনে রাখবে, আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব। একদম ছোট্ট ছোট্ট ঘটনাগুলো মনে রাখবে। আদি পর্ব মানেই তো সেই একদম মানে ইয়েটা হচ্ছে, শুরুটা হচ্ছে মহাভারত রচনার পূর্ব প্রসঙ্গ এখানে আছে আলোচনা প্রথমে আদি পর্বে। তারপরে কৌরব এবং পাণ্ডব বংশের উৎপত্তি কিভাবে হলো সেই কথাগুলো আছে। কুরু এবং পাণ্ডু রাজার কথা, সেই কৌরব এবং পাণ্ডব যে দুটো বংশ উৎপত্তি হচ্ছে, ওখান থেকে খাণ্ডব দহন পর্যন্ত পুরোটাই হচ্ছে আদি পর্ব। তারপর হচ্ছে সভা পর্ব। সভা শব্দটা থেকেই বুঝতে পারছো, এখানে তো সবার মাথায় চলে আসবে সভা, পাশা খেলা, এই সেই যে বিবরণগুলো না। তো সভা পর্বে সেই কৌরব পাণ্ডবদের সেই পাশা খেলার এখানে ইয়ে আছে, পাণ্ডবদের এখানে পরাজয় হচ্ছে, বনবাস হচ্ছে। এখানেই আমরা সেই যেভাবে জিতলো পাশা খেলায়, কার ছল কপটে, হ্যাঁ শকুনি মামা। এটা তো সেই প্রবাদ হয়ে গেছে না, শকুনি মামা, কংস মামা। তো সেই সভা পর্বে আমরা সেই ওই শকুনি মামার সেই ছল কপটের কথা জানতে পারবো, কৌরবদের সঙ্গে পাণ্ডবদের পাশা খেলা, পাণ্ডবদের পরাজয় হচ্ছে এবং তাদের সেই বনবাসের কথা, এসব সভা পর্বে আছে। তারপর সভা পর্বে যখন বনবাস হলো, তাহলে পরের পর্বটা তো বন পর্ব হবে, বুঝতে পারছো? মানে সেই রামায়ণের মতোই পরপর ধাপে ধাপে হচ্ছে। তো এইখানে আদি পর্বে আদি ঘটনা সব পাচ্ছি, সভা পর্বে সভার বিবরণ, পাশা খেলার বিবরণ, ওখানে পাশা খেলায় হেরে গিয়ে সেই বনবাস, আর তারপরে হচ্ছে বন পর্ব। এবারে তাহলে বন পর্বে আমরা আর কৌরবদেরকে দেখতে পাচ্ছি না, এখানে শুধু পাণ্ডবদের এবার জীবন কাহিনী পাবো, পাণ্ডবরা কিভাবে বনবাসকে জীবন কাটাচ্ছে, এটাই টোটাল এই কাহিনী আছে বন পর্বে। এইগুলো নিয়ে দেখবে বিভিন্ন জনশ্রুতি থেকে শুরু করে বিভিন্ন কাহিনী রয়েছে, ভারতের বিভিন্ন অঞ্চলে আবার ইয়েও রয়েছে তোমার, কিছু কিছু দর্শনীয় স্থান রয়েছে যেখানে দেখবে বলা হয় যে পঞ্চপাণ্ডব এখানে এসেছিল, কিছু একটা করেছিল, ভীম হয়তো গদা দিয়ে, মানে জল পাচ্ছিল না, গদা দিয়ে মাটিতে মেরেছিল এবং সেখান থেকে জল ভাসছিল, সেখানে এখন একটা বড় জলাশয় আছে যেটা একদম সমুদ্রের সঙ্গে কানেক্ট আছে। দেখবে এরকম অনেক তীর্থস্থান আছে হিন্দুদের, যেগুলো মহাভারতের সঙ্গে কানেক্টেড। এইরকম যে এই পাণ্ডবদের যখন সেই বনবাস হয়েছিল তখন যেসব এলাকাগুলোতে তারা ঘুরেছিলেন সেটার সঙ্গে, এবারে ভাবতে অবাক লাগে যে লেখকরা লিখে গেছেন তার সঙ্গে হুবহু মিলে যায় কি করে সেই ঘটনাগুলোর সঙ্গে। যদি এগুলোকে কেউ বলে যে পুরোটাই মিথ,
তো ঠিক আছে, মিথ হলেও একটা মানুষ এক জায়গায় বসে গোটা ভারতের খবর কিভাবে রাখতে পারে? এখনকার যুগে তো বিজ্ঞান তো অনেক উন্নত হয়েছে, একটা মানুষের অতটা কোয়ালিটি আছে যে এক জায়গায় বসে একদম লঙ্কা পর্যন্ত লিখে দেবে কোথায় কি আছে পরপর। তখন না তো ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল, না তো ইন্টারনেট, না তো এইসব কিছুই ছিল না। তবুও একটা মানুষের কতটা ক্ষমতা ছিল ভেবে দেখো। যে তার লেখাটাও তো একটা সে অবাক করার মতো মনে হয় না? যে এখনকার যুগে তো এখন তো অনেক উন্নত হয়েছে, তাহলে এখনকার যুগের মানুষ কেন পারছে না আগের মতো? তো সেটাও একটা অবাক করার মতো। তো আদি সভা বন, তারপরে বিরাট পর্ব। বিরাট পর্ব বলতে তোমার বিরাট রাজার আশ্রয়ে পাণ্ডবদের অজ্ঞাতবাস এবং বৃহন্নলা বেশি অর্জুনের কৌরব বিজয়ের কাহিনী কিন্তু এখানে রয়েছে বিরাট পর্বে। তারপর হচ্ছে উদ্যোগ পর্ব। এখানে কুরু এবং পাণ্ডবদের যুদ্ধের উদ্যোগ হচ্ছে, উদ্যোগ পর্ব। নামগুলো যেরকম আছে কাহিনীগুলো সেরকমই আছে। ভীষ্ম পর্ব, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যেখানে সেই সরসজ্জার কথা আছে, সেই সরসজ্জায় শয়নের কথা আছে, সব ভীষ্ম পর্বেই আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমরা বাঙালিরা বাংলায় উদ্যোগ পড়ছি, এগুলো সংস্কৃত উচ্চারণ। সংস্কৃতে হিন্দির মতো হবে, হিন্দিতে যে উচ্চারণটা করে না সেটাই আসল। হিন্দিটা অনেকটা সংস্কৃতের মতো উচ্চারণটা হবে, কিন্তু আমাদের বাংলাতে তো একদম অন্যরকম আমরা উচ্চারণ করি। তো যেটা উদ্যোগ বলছে ওটাই উদ্যোগ বা উদ্যোগ এভাবে উচ্চারণ করে। ভীষ্ম পর্ব, তারপরের পর্ব হচ্ছে ভীষ্ম পর্ব। ভীষ্মের পরে হচ্ছে দ্রোণ পর্ব। দ্রোণাচার্যের সৈন্যাপত্য বরণ এবং ধৃষ্টদুষ্ণের হাতে তার নিধন, এই কাহিনী আছে দ্রোণ পর্বে। তারপর কর্ণ পর্ব। কর্ণ পর্বে দুর্যোধনের দ্বারা কর্ণের সেই যুদ্ধ চলছে যখন কুরুক্ষেত্রে, তখন সেই সৈন্যাপত্য গ্রহণ করছে দুর্যোধনের দ্বারা, সেনাপতির জায়গাটা কর্ণ নিচ্ছে এবং অর্জুনের দ্বারা নিহত হচ্ছে। তো ওই যে বললাম যে এক একজন যুদ্ধে আসবে, সৈন্যাপত্য গ্রহণ করবে এবং তার মৃত্যু হবে, আর তার নামেই সেই পর্বগুলো কিন্তু আছে। তারপর হচ্ছে শল্য পর্ব। তো এখানে কৌরব পক্ষের যে যোদ্ধা রয়েছে তারা তিনজন ছাড়া সকলের মৃত্যু হয়ে যাচ্ছে শল্য পর্বে, এবং ভীম কর্তৃক দুর্যোধনের উরুভঙ্গের কাহিনী এখানে আমরা পাবো শল্য পর্ব। তারপর হচ্ছে সৌপ্তিক পর্ব। সৌপ্তিক পর্বে হচ্ছে তোমার অশ্বত্থামার দ্বারা দ্রৌপদীর পঞ্চপুত্র নিধনের কাহিনী এখানে পাবো আমরা। তারপরে হচ্ছে তোমার স্ত্রী পর্ব, যেখানে স্ত্রী পর্বে গান্ধারীর বিলাপ রয়েছে, আরও অনেক ঘটনা রয়েছে এগুলোতে। তারপর হচ্ছে তোমার অনুশাসন পর্ব। স্ত্রী পর্বের পরে হচ্ছে তোমার অনুশাসন নয়, শান্তি পর্ব। শান্তি পর্ব বলতে আচ্ছা, রাজ্যের নাম কি ছিল বলো তো? না, যে রাজ্যে মানে তোমার নিয়ে ঝামেলা হচ্ছে, যে রাজ্যের রাজ সিংহাসনে বসবে। হ্যাঁ, হস্তিনাপুর, এটা মনে রাখবে। যে রাজ্যটা নিয়ে ঝামেলা চলছে, যে ইয়েটা নিয়ে। আর রামায়ণে অযোধ্যা। হুম। তো সেই যেটা হচ্ছে শান্তি পর্ব, যেরকম রামায়ণে আমরা দেখতে পাবো যেখানে ইয়ে হচ্ছে তোমার রামের রাজ্যাভিষেক হচ্ছে কোন কাণ্ডে? কোন কাণ্ডে রামের রাজ্যাভিষেক হচ্ছে? রামের তো হচ্ছে না, রামের শেষ। হ্যাঁ, মনে করো সবাই। লঙ্কা কাণ্ডটা কি করে হবে? সুন্দর হবে, মনে সম্ভবত সুন্দর কাণ্ড হবে। এক মিনিট দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, সুন্দর নয়। পরপর নামগুলো বলো। শেষেরটা হবে, তাহলে উত্তরকাণ্ড হবে। এক মিনিট, সবগুলো পরপর বলো। আদি, অযোধ্যা, অরণ্য, তারপরে কিষ্কিন্ধা, সুন্দর, লঙ্কা, উত্তর। উত্তরকাণ্ড হবে তাহলে, একদম শেষে হবে। তো সেই রকমই যে ও রামায়ণে যেরকম উত্তরকাণ্ড, এখানে সেটাই ধরে নাও তোমরা শান্তি পর্ব। হস্তিনাপুরে যুধিষ্ঠিরের অভিষেক হচ্ছে এবং রাজ্য পালন। ঠিক
ঠিক আছে। তো ওটা হচ্ছে রামায়ণে যেরকম উত্তরকাণ্ডে ওই রামের রাজ্যাভিষেক হচ্ছে, সেই রকম এখানে শান্তি পর্বে নামগুলো মানে আমাদের মনে করাবে। শান্তি মানে সব কিছু, যুদ্ধের শান্তি, পরিসমাপ্তি এবং সত্যের জয়। আর সেখানে হস্তিনাপুর রাজ্যে যুধিষ্ঠিরের অভিষেক বা রাজ্যাভিষেক এবং তার রাজ্য পালনের কাহিনী আমরা পাবো শান্তি পর্বে। তারপর হচ্ছে অনুশাসন পর্ব। যুধিষ্ঠিরের প্রতি ভীষ্মের উপদেশ সেখানে পাওয়া যাচ্ছে মুখ্য ধর্ম বিষয়ে, রাজধর্ম বিষয়ে। তারপর হচ্ছে অশ্বমেধিক পর্ব, যেটাকে বলা হয় যুধিষ্ঠিরের দ্বারা অশ্বমেধ যজ্ঞ করা হচ্ছে যেখানে। মৌসল পর্ব, যদু বংশের। হ্যাঁ, হ্যাঁ হতে পারে, ওই জায়গাটা আমার কনফিউশন লাগছিল, একটু দেখে নেবেন তুমি। তো মৌসল পর্বের কথা বলতে, মৌসল পর্বে যদুবংশের ধ্বংসের কাহিনী আছে। তারপর হচ্ছে মহাপ্রস্থানিক পর্ব, দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবের যে মহাপ্রস্থান যেটাকে বলা হয়, সেই জন্য মহাপ্রস্থানিক পর্ব। তো সেই মহাপ্রস্থান যাত্রা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহাপ্রস্থান ওখান থেকে শুরু হচ্ছে, শেষেরটা হচ্ছে স্বর্গারোহণ পর্ব। স্বর্গারোহণের পথে যুধিষ্ঠির ছাড়া সকলের পতন হচ্ছে এবং পরে স্বর্গে যুধিষ্ঠির যাচ্ছে এবং সকলের সঙ্গে মিলন হচ্ছে সেই স্বর্গে। তো শেষটা হচ্ছে স্বর্গারোহণ পর্ব। তার প্রাগ মুহূর্ত যদি বলি তাহলে সেটা মহাপ্রস্থানিক পর্ব, তার আগের পর্বটা। তো মহাভারতের 18টা পর্ব, শ্লোক সংখ্যা কত জানো? প্রথম স্তরে 24, প্রথম বলছি, দ্বিতীয় স্তরে 24,000। একদম মহাভারত টোটাল যেটা, এখন কোনো মহাভারত যদি কিনি তাহলে কত শ্লোক সংখ্যা পাবো? 1,00,000। ঠিক আছে, কিভাবে 24,000টাও ঠিক আর 1,00,000টাও ঠিক, কিভাবে ঠিক সেটা আমি বলছি। দেখো, শ্লোক সংখ্যা বললাম 1,00,000। এখানে মূল বিষয় কি? কুরু পাণ্ডবদের যুদ্ধ। তো সেই ধর্মপরায়ণ পাণ্ডবদের জয়লাভ হচ্ছে এবং তাদের সেই ধর্মরাজ্য স্থাপন বা প্রতিষ্ঠা হচ্ছে। তো এই যে বিশাল একটা সেই কাহিনী, বিশাল একটা অনেকটা সময় ধরে সেই কাহিনী, এটাকে ইংরেজিতে এপিক বলবো আমরা, মহাকাব্য যেহেতু। তো সেই কাহিনীর এটা তোমার মূল বিষয়বস্তু কিন্তু এটাই। কিন্তু এর সঙ্গে আরও অনেক কিছু তত্ত্ব, অনেক অনুশাসন, প্রাচীন ভারতের নানা বীরত্ব গাথা মহাভারতের সঙ্গে বিভিন্ন বিচিত্র কাহিনী উপাখ্যান যুক্ত হয়েছে। মহাভারতের মধ্যেই তো আমরা আরও অনেক কাহিনী পাই। আচ্ছা, শকুন্তলার উপাখ্যানটা কোথায় পাবো? ভরত, দুষ্যন্ত, শকুন্তলা, এগুলো কোথায় আছে? এটাও তো মহাভারতেই আছে, তাহলে কোনখানে ছিল এগুলো? এইগুলো সেই ছোটো ছোটো উপকাহিনীর মতো করে কিন্তু এগুলো যুক্ত হয়েছে। তাহলে এই মহাভারতে শুধু কুরু পাণ্ডবের যুদ্ধ বা পাণ্ডবদের জয়লাভ, ধর্মরাজ্য স্থাপন এইসবই নেই, এর সঙ্গে আরও বিচিত্র কাহিনী রয়েছে, বীরত্বগাথা রয়েছে, বিভিন্ন উপাখ্যান রয়েছে। সেগুলোর মধ্যে কি কি আছে? একটা তো বললাম যে দুষ্যন্ত শকুন্তলার উপাখ্যান রয়েছে, এছাড়া নলদময়ন্তী কাহিনী পাবে, সাবিত্রী সত্যবানের কাহিনী পাবে, বিদুলার উপাখ্যান পাবে, সমুদ্র মন্থন ও তোমার শিবির রাজার উপাখ্যান পাবে। এছাড়া এখানে দেখবে একটা মহাভারতের শেষ যেটা অংশ, সেটাকে পরিশিষ্ট অংশটাকে খিল বলে, খিল পর্ব বা পরিশিষ্ট অংশ। ওখানে পাবো আমরা হরিবংশ, হরিবংশের আখ্যান ওখানে রয়েছে। সেটা আবার কত শ্লোক সংখ্যা আছে? 16,374টি শ্লোক সংখ্যায় হরিবংশ অধ্যায়টা যুক্ত আছে মহাভারতের সঙ্গে। আর মহাভারতের আরেকটি আকর্ষণীয় বিষয় যেটা এখনো পর্যন্ত বলিনি, সেটার মেন আরেকটা জিনিস আছে, কি বলতো? হিন্দুদের ধর্মগ্রন্থ কি বলা হয়? হ্যাঁ হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত গীতা। সেটা কিসের অংশ? সেটা তো মহাভারতের অংশ। হুম, হিন্দুদের ধর্মগ্রন্থটাই মহাভারতের অংশ। কোন জায়গাটা আছে? গীতা কোন জায়গাটা? আচ্ছা দাঁড়াও, 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ, উম, যে বলছো সাজিয়ে বলো, শুনি একটু।
শ্রীকৃষ্ণ ওনাকে বোঝাতে চেয়েছিলেন যে তুমি একটা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছো, সামনে দেখো এরা অন্যায় করেছে তাই তুমি যুদ্ধ করছো। সেইটা বোঝানোর জন্যই ওনার মুখ দিয়ে ওই গীতাটা বেরিয়েছিল, গীতার শ্লোকগুলো বেরিয়েছিল। মানে যে শ্লোকগুলো বেরিয়েছিল সেটাই গীতা। গীতার শ্লোক বেরোয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তার আগে গীতা ছিল না। মানে যেগুলো উপদেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে যুদ্ধক্ষেত্রে, সেখানে শত্রুপক্ষ সেটা কি হচ্ছে না, অধর্ম। না, অধর্মকে নাশ করা কিন্তু সেটা কোনো পাপ কাজ নয়। সেটা অধর্ম, সেখানে যারা মানে মূল পান্ডা তারা যদি আমার আত্মীয় স্বজনও হয়, তা অধর্মকে কিন্তু নাশ করতে হবে। একটা শ্লোক আছে না ওখানে, কোনো শ্লোক মনে আছে গীতার? হুম। তো সেই শ্রীমদ্ ভাগবত গীতা আর ভাগবত পুরাণ কিন্তু আলাদা জিনিস। শ্রীমদ্ ভাগবত পুরাণ বলা হয় দেখবে একটা, আর শ্রীমদ্ ভাগবত গীতা, এই দুটো কিন্তু আলাদা জিনিস। ভাগবত পুরাণ কিন্তু 12টি স্কন্ধে রচিত আলাদা একটা গ্রন্থ, ওটার সঙ্গে এটাকে গুলাও না কেউ কিন্তু। শ্রীমদ্ ভাগবত পুরাণ ওটাও লেখা থাকবে, এটাও শ্রীমদ্ ভাগবত গীতা লেখা থাকবে। তো গীতাটা হচ্ছে মহাভারতের অংশ, আর শ্রীমদ্ ভাগবত পুরাণ ওটা হচ্ছে একটা পুরাণ। ওটা তোমার 12টি স্কন্ধযুক্ত একটা পুরাণ, যেখানে কৃষ্ণের কাহিনী আছে। মূলত 2টি স্কন্ধে কৃষ্ণ কাহিনী বিশেষ করে রয়েছে, সেগুলোকে আবার বাংলাতে অনুবাদ করেছেন কে? হ্যাঁ, মালাধর বসু। তো মহাভারতের মাস্টার, হুম। বলছি শ্রীমদ্ ভাগবত পুরাণে তাহলে কি ওই কংসবধ ওই কাহিনীগুলোতে আছে? হ্যাঁ, কৃষ্ণের একদম বাল্যকাল থেকে সব কিছু আছে ওখানে। আচ্ছা। হুম। তো মহাভারতের কি বললাম না, একটা বিশালতা রয়েছে, অনেক কাহিনী আছে, ব্যাপকতা রয়েছে। তার জন্য মহাভারত সম্পর্কে বলা হয় যে যথা সমুদ্র ভগবান, যথা মেরুর মহাগিরি, উভয় খ্যাত মহানিধি, তথা ভারত মুচ্যতে। আরেকটা কথা আছে না যে যাহা নাই ভারতে, এরকম কিছু একটা কথা আছে, মনে আছে কারো? যাহা নাই ভারতে তাহা নাই মহাভারতে, এরকম কিছু একটা কথা আছে দেখবে। মানে মহাভারত এমন একটা গ্রন্থ যেখানে সমস্ত কিছুই আছে ভারতবর্ষের, আমরা ডিটেলস পাবো সেখানে। এখানে কিছু কিছু বিষয় যেগুলো আমি বলছি সেগুলো তোমাদের জানা আছে, আর কিছু বিষয় একটু একটু নতুন নতুন লাগবে যেগুলো তোমাদের সিলেবাসে আছে। এবার এই ব্যাপার হচ্ছে মহাভারতটা পড়বো কী জন্য, বা সিলেবাসে দেওয়াই হয়েছে কী জন্য, সেটারও তো একটা রিজন আছে না। আমি কি বললাম তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস আর ইংরেজি সাহিত্যের ইতিহাস পড়ার মানে দুটো কারণ হচ্ছে যে আমাদের বাংলা সাহিত্য কিভাবে প্রভাবিত হয়েছে, বাংলা সাহিত্য কতটা প্রভাব, মানে বাংলা সাহিত্যকে কতটা প্রভাবিত করতে পেরেছে সংস্কৃত সাহিত্য এবং ইংরেজি সাহিত্য, তার জন্যই দেওয়া হয়েছে। তোমরা তো বাংলা অনার্স করছো, তাহলে ইংরেজি সাহিত্য আর সংস্কৃত সাহিত্য কেন পড়তে হচ্ছে, এগুলোর ধারণা নিতে হবে। এবং বাংলা সাহিত্যে কিভাবে প্রভাব ফেলেছে সেই কবি সাহিত্যিকগণ সেখান থেকে কী কী উপাদান সংগ্রহ করেছেন। এখন যদি আমরা বলি মাইকেল মধুসূদন দত্তের কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, সবাই সংস্কৃত সাহিত্য দ্বারা প্রভাবিত ছিলেন, আর তাদের কাব্য কবিতা সব কিছুতে পাবে প্রভাবগুলো। তো সেগুলো তো পরে আলোচনা হবেই, আগে একটু ধারণা রাখতে হবে এগুলো সম্পর্কে, তার জন্য এগুলো তোমাদের সিলেবাসে আগে দেওয়া হয়েছে। তারপরে দেখবে শেষ দিকে বাংলা সাহিত্যে কতটা প্রভাব ফেলেছে, প্রতিটার ক্ষেত্রে এরকমই আছে। তাহলে সিলেবাসটা ঠিকভাবে যদি জেনে নাও তাহলে পড়তেও ভালো লাগবে যে আমাকে পড়ানো কেন হচ্ছে এটা। তো সেই সংস্কৃতের মানে যে মহাভারত সংস্কৃত ভাষায়, সেটা হচ্ছে আমাদের ভারতের সভ্যতা সংস্কৃতি, আমাদের চিন্তাধারার যে প্রকাশ, বা সব কিছু মিলিয়ে একটা মানে রসোত্তীর্ণ সাহিত্য বলতে পারি আমরা মহাভারতকে। তো মহাভারতের মোট শ্লোক সংখ্যা বললে আমাদেরকে বলতে হবে 1,00,000 বা শত সহস্র। তার জন্য মহাভারতের আরেকটা নাম দেওয়া হয়েছে শ্লোকের জন্য, জানো এটা কি? মহাভারতের যে এই যে শত সহস্র শ্লোক আছে, মানে 1,00,000 শ্লোক আছে, তার জন্য মহাভারতের আরেকটা নাম আছে। সেই নামটা হচ্ছে হচ্ছে তোমার শত সহস্রী সংহিতা। শত সহস্রী সংহিতা মহাভারতের আরেক নাম। এরকম শর্ট কোয়েশ্চেন আসতেই পারে যে মহাভারতের অপর নাম কি, ওখানে মনু সংহিতা দিয়ে দিল, আরও অনেক সংহিতা লিখে দিল, তার সঙ্গে লিখলো শত সহস্রী সংহিতা। তো
এই শত সহস্রী দেখেই মনে পড়বে যে মহাভারতের 1,00,000 শ্লোক অর্থাৎ শত সহস্র, তাতে স্বাভাবিকভাবেই তোমরা লিখতে পারবে উত্তরটা। তো মহাভারতের যে রচনাকাল সেটা কি বললাম না, একটা ক্রমবিকাশ রয়েছে, স্তর রয়েছে। এমনিতে সেই শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের কথা বলছি, তার রচিত বলেই প্রসিদ্ধি এই মহাভারত। কিন্তু অনেকের ধারণা যে মহাভারত অনেকের দ্বারা কিন্তু রচিত হয়েছে এবং যুগে যুগে পুষ্টি লাভ করেছে। তিনি কতদিন বেঁচে থাকবে, একটা মানুষ 100 বছর 150 বছর, তারপরেও কিন্তু মহাভারতের আকার আয়তন বেড়েছে। তার জন্যে বিভিন্ন সমালোচক বা সমস্ত সমালোচকের মতের সমন্বয়ে ধরা হয়েছে যে মহাভারতের মানে স্তর লক্ষ্য করা যাচ্ছে রচনা 3টে। তো সেটা কে নির্ধারণ করেছেন না, ম্যাকডোনাল্ড ওয়েবার, আমাদের দেশের কিন্তু নয়, ম্যাকডোনাল্ড ওয়েবার তিনি 3টে স্তর বা পর্যায় নির্ণয় করেছেন। সেগুলোকে তিনি নাম দিয়েছেন, সেই নামগুলোকে বাংলাতে বলছি। একটা জয় বলেছেন, জয় পর্ব, আরেকটা বলেছেন ভারত পর্ব, আরেকটা বলেছেন মহাভারত পর্ব। 3 পর্বের রচনা, এগুলো সময়কাল হিসেবে ভাগ করা হয়েছে। আর এটাকে 3টে সময়কাল এবং বিষয়বস্তুর নিরিখে আমরা এভাবে বলতে পারি যে তোমরা 1-2 করে এগুলো লিখে নিতে পারো, রচনাকালটা যে 3টে পর্বে কিভাবে ভাগ হচ্ছে। যেটাকে জয় পর্ব বলছেন ম্যাকডোনাল্ড ওয়েবার, সেটাকে সৌতি রচনা বলা হয়। সৌতি রচনা, দন্তস্বয় ঔকার তয়হস্যি, জয় পর্ব সৌতি রচনা। দ্বিতীয় হচ্ছে তোমার ভারত পর্ব, যেটা তিনি নাম দিয়েছেন সেটাকে বলা হয় ব্রাহ্মণ্য রচনা, ব্রাহ্মণ্য রচনা। আর তৃতীয় যেটা স্তর হচ্ছে সেটাকে মহাভারত নাম দিয়েছেন ওয়েবার, সেটাকে বলা হয় ভিক্ষু বা শ্রমগণের রচনা। এইভাবে 3টে পর্বে আমরা পুরো মহাভারতটাকে পাই। 3টে পর্ব মানে 3টে সময়ের কথা বলা হচ্ছে। প্রথম স্তর, সেই স্তরে মহাভারতের শ্লোক সংখ্যা কত ছিল, মানে একদম যখন টাচ করছেন ব্যাসদেব, তখন শ্লোক সংখ্যা ছিল 8,800। মহাভারতের প্রথম স্তরে শ্লোক সংখ্যা ছিল 8,800। তো মহাভারতের এক জায়গাতে ওটা লেখা আছে, অষ্টৌ শ্লোক সহস্রাণি অষ্টৌ শ্লোক শতানি চ, এরকম লেখা আছে। তো এই পর্যায়ে কেবল সেই কুরু, পাণ্ডব এবং পাঞ্চালদের যে তোমার কীর্তিমান এই যে রাজা ছিল, তাদের সেই বীরত্বপূর্ণ যুদ্ধ বিগ্রহের কাহিনী ছিল। এটাই হচ্ছে প্রথম স্তর, এটাকে জয় পর্ব বলা হয় বা সৌতি রচনা বলা হয়। কি বললাম না, এখানে তোমার শ্লোকটা এরকম দেওয়া আছে মহাভারতে, অষ্টৌ শ্লোক সহস্রাণি অষ্টৌ শ্লোক শতানি চ, অর্থাৎ 8,800 শ্লোক ছিল প্রথম স্তরে, মানে কোনো একটা সময় পর্যন্ত। তারপরে আবার দ্বিতীয় স্তরে তার সঙ্গে আরও অনেক উপাখ্যান যোগ হয়েছে। কি উপাখ্যান যোগ হলো দ্বিতীয় স্তরে? দুষ্যন্ত শকুন্তলার যে কাহিনীটা দ্বিতীয় স্তরে ওটা যুক্ত হয়েছে। তারপরে সেই স্তরে নলদময়ন্তীর যে উপাখ্যান রয়েছে, সমুদ্র মন্থনের কাহিনী, এইগুলো আবার পরে যোগ হলো, তখন শ্লোক সংখ্যা দাঁড়ালো 24,000। তাহলে দ্বিতীয় স্তরে শ্লোক সংখ্যা দাঁড়িয়েছিল 24,000। মহাভারতের আদি পর্বে এই কথাটা উল্লেখ আছে, লেখা আছে ওখানে, চতুর্বিংশতি সহস্রিং চক্রে ভারত সংহিতাম, চতুর্বিংশতি সহস্রিং চক্রে ভারত সংহিতাম। তো এই সময় মহাভারতকে ভারত সংহিতা নামে ডাকা হতো বা মানে প্রচার ছিল। দেখো এই কথাগুলো জানলেও বিভিন্ন জায়গায় উত্তর দিতে পারবে। কেউ যদি প্রশ্ন করলো যে মহাভারতের নাম ভারত সংহিতা কখন ছিল, যখন মহাভারতের শ্লোক সংখ্যা 24,000 ছিল। আর সেই কথাটা কোথায় দেওয়া আছে? মহাভারতের আদি পর্বে এই কথা উল্লেখ করা আছে। বর্তমান যে আমরা ইয়েটা পাচ্ছি, মহাভারতটা পাচ্ছি, সেখানে আদি পর্বে দেওয়া আছে। তো এই স্তরে আমি কি বললাম যে কি কি যুক্ত হচ্ছে আরও, দুষ্যন্তের শকুন্তলা যে কাহিনী, ওটা নলদময়ন্তীর উপাখ্যান, সমুদ্র মন্থন, এইসব কাহিনীগুলো যুক্ত হয়েছিল। মূল কাহিনীর পাশাপাশি এগুলো কিন্তু যুক্ত হচ্ছে। হ্যাঁ, আর এখানে আরও অনেক কিছু বিষয়, অনেক কিছু নিয়ম নীতিও কিন্তু যুক্ত হয়েছিল, বেশ কিছু দেবতাদের কাহিনী যুক্ত হয়েছিল। এখানে তোমার সৃষ্টি, স্থিতি, লয় যে বৃত্তান্ত রয়েছে সেটা, বর্ণাশ্রম ধর্ম বিষয়ক বিভিন্ন আখ্যান কিন্তু যুক্ত হয়েছে এই দ্বিতীয় স্তরে। এরপর হচ্ছে তৃতীয় স্তর। আচ্ছা, দ্বিতীয় স্তরটাকে কি বলা হচ্ছে? ভারত, ভারত পর্ব বলা হচ্ছে, কিংবা এটাকে আরও বলা হয় ব্রাহ্মণ্য রচনা
বা ব্রাহ্মণ্যগণের রচনা। প্রথম স্তরটাকে সৌতি রচনা বললাম, বা ওটাকে জয় পর্ব বলছেন ম্যাকডোনাল্ড ওয়েভার। দ্বিতীয়টাকে ম্যাকডোনাল্ড ওয়েভার দ্বিতীয় স্তরকে নাম দিয়েছেন ভারত, সেটাকে বলা হয় ব্রাহ্মণ্য রচনা বা ব্রাহ্মণ্যগণের রচনা। তৃতীয় স্তর যেটাকে ম্যাকডোনাল্ড ওয়েভার নাম দিয়েছেন মহাভারত, সেটাকে ভিক্ষু বা শ্রমগণের রচনা বলা হয়। তাহলে তৃতীয় স্তর হচ্ছে ভিক্ষু বা শ্রমগণের রচনা। এই পর্যায়ে আরও বেশ কিছু কাহিনী যুক্ত হচ্ছে, অনুশাসন এবং দার্শনিক তত্ত্ব আলোচনার বিষয় এখানে যুক্ত হচ্ছে। টোটাল 18টা পর্ব আর 1,00,000 শ্লোক সমন্বিত সেই বিশাল আকার গ্রন্থ এখানেই পরিণত হচ্ছে তৃতীয় পর্বে। এটারও উল্লেখ আছে মহাভারতের শ্লোক দিয়ে, 100 সহস্রেষু মানুষেষু প্রতিষ্ঠিতম। আর এখানে মহাভারতের নাম মানে গ্রন্থটার নাম লেখা আছে মহাভারত। বুঝতে পারলে? তাহলে মহাভারতের নামও কিন্তু অনেকগুলো রয়েছে। প্রথম নাম কি বললাম মহাভারতের? জয় পর্ব না, শতসাহস্রী সংহিতা, এটা একটা নাম বললাম, ঠিক আছে। এটা যখন শেষ হলো তখন, আর তোমার যেটা তোমার 24,000 শ্লোক ছিল, হ্যাঁ 24,000 যখন, না যখন দ্বিতীয় স্তর ছিল 24,000 শ্লোক তখন ভারত সংহিতা নাম ছিল, ভারত সংহিতা। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে যে 3টে স্তরে মহাভারত কিন্তু মানে সেই পরিণত মানে বর্তমান যে অবস্থা আমরা পাচ্ছি সেটা। এবারে 3টে স্তর বললাম, সময়কালগুলো এখন আমি বলিনি যে কোন শতক থেকে কোন শতক প্রথম পর্ব বা প্রথম স্তর, কোন শতক থেকে কোন শতক দ্বিতীয় স্তর বা তৃতীয় স্তর, এটা বলিনি। এটা তোমাদেরকে সেইভাবে করে নিতে হবে। আর এটা শুধু সিলেবাসের কথা বলছি না, মহাভারত সম্পর্কে একটা ধারণা তো থাকা দরকার আমাদের। যেহেতু যারা আমরা হিন্দু তাদের তো এটা স্বাভাবিক একটু মনে রাখা দরকার। আর যত তথ্য পাবে তত নিজে সমৃদ্ধ হবে, কোথাও উত্তরও দিতে পারবে কেউ জিজ্ঞাসা করলে, আর সঠিকটা জানলে সেটা সবথেকে বেশি ভালো। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেওয়া হয়, কোনটা সঠিক কোনটা ভুল একজনের তত্ত্ব একজন আরও খণ্ডন করছে, তার চেয়ে কোনো একজন লেখক লিখে গেছেন। আমি যেগুলো উদাহরণ দিচ্ছি সেগুলো কিন্তু মহাভারত থেকেই বলছি, মহাভারতের আদি পর্বে এই কথা আছে না শেষে আছে, তো সেইগুলো কিন্তু মেন জায়গা থেকেই বলছি। মানে কোনো একটা উদাহরণ একটা যুক্তি রেখে সেগুলোকে তোমাকে মানে মনে রাখতে হবে, নইলে কেউ জিজ্ঞাসা করবে হঠাৎ করে কোথায় পেলি, কোথায় লেখা আছে, তাহলে তোমাকে সেটা কিন্তু বলতে হবে। তো তাহলে প্রথম স্তরে কি বললাম যে মহাভারতে এই কথার উল্লেখ আছে যে সেখানে 8,800 শ্লোক ছিল, অষ্টশ্লোক সহস্রাণী অষ্টশ্লোক শতানি চ। তো এটা জয় পর্ব ছিল বা সতী রচনার পর্ব বলা হয় এটাকে। দ্বিতীয় স্তরে বললাম যে আরও বেশ কিছু উপাখ্যান যুক্ত হলো, তখন ওখানে তোমার আদি পর্বের শ্লোক লেখা হলো, চতুর্বিংশতি সহস্রী চক্রে ভারত সংহিতাম, তখন ভারত সংহিতা নামেই পরিচিত ছিল মহাভারত। এখানে 24,000 শ্লোক ছিল দ্বিতীয় স্তরে। তারপর তৃতীয় স্তর, হ্যাঁ দ্বিতীয় স্তরটাকে বলা হচ্ছে ভারত পর্ব বা ব্রাহ্মণ্যগণের রচনা। আর তৃতীয় স্তরটাতে আমরা দেখতে পাচ্ছি আরও অনেক তত্ত্ব আলোচনা সমৃদ্ধ হচ্ছে, মহাভারত 1,00,000 শ্লোক সমন্বিত সেই বিশাল আকার গ্রন্থে পরিণত হচ্ছে, এবং সেখানে আমরা শ্লোক পাচ্ছি একটা যে 100 সহস্রেষু মানুষেষু প্রতিষ্ঠিতম। তো এইখান থেকে মহাভারত গ্রন্থটার নাম হয়েছে। এটাকে ভিক্ষু ও শ্রমগণদের মানে শ্রমগণের রচনা বলা হয়, কেননা এই স্তরে ভিক্ষু এবং শ্রমণদের রচনা যুক্ত হয়েছে। তো এখানে অহিংসা ব্রহ্মচর্য এইসব তত্ত্বগুলোকে কিন্তু এখানে মানে যুক্ত করা হয়েছে। নীতি ধর্ম মোক্ষ বিষয়ক রচনাগুলো সব পরবর্তীকালে সংযুক্ত হয়েছে। তো এটাকে ওই জন্যই বলা হয় ভিক্ষু বা শ্রমণগণের রচনা, বা এটাকে ম্যাকডোনাল্ড ওয়েবার বলেছেন মহাভারত পর্ব। তো 3টে স্তরে ভাগ হচ্ছে। হ্যাঁ, এবারে হচ্ছে সময় যেটাকে ধরা হয়, এই সময়গুলো একটু মনে রাখবে। প্রথম স্তর যেটা বললাম, প্রথম স্তরের নাম কি বললাম, কি পর্ব বলা হচ্ছে? হুম, জয় পর্ব এবং সতী রচনা। এটার আনুমানিক সময় ধরা হয় তোমার 700 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ, 700 খ্রিস্টপূর্ব থেকে 500 খ্রিস্টপূর্ব, দুটোই খ্রিস্টপূর্ব কিন্তু 700 থেকে 500,
500 থেকে 700 তো হবে না, খ্রিস্টপূর্বে যখন যাব তখন বেশিটা আগে হবে, কমটা পরে হবে। কেন হবে একটু ভাবলেই তো বুঝতে পারবে যে বেশিটা আগে কেন হবে আর কমটা পরে কেন হবে। খ্রিস্টপূর্ব, যীশু খ্রিস্টের জন্মের আগের কথা বলছি, আনুমানিক 700 থেকে 500 খ্রিস্টপূর্ব বা পূর্বাব্দ। দ্বিতীয় স্তর, যেটার কি নাম বললাম, ভারত, হ্যাঁ, পর্ব বা ব্রাহ্মণ্যগণের রচনা। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টপূর্ব 200, খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টপূর্ব 200 অব্দ, মানে এটাও খ্রিস্টপূর্ব। আর তৃতীয় স্তর যখন 1,00,000 শ্লোকে পরিণত হচ্ছে মহাভারত, যেটা ফিক্সড হয়ে গেছে এখন পর্যন্ত, যে মহাভারত পাই সেটা 1,00,000 শ্লোক সমন্বিত, তারপরে আর যুক্ত হয়নি। তাহলে সেই তৃতীয় স্তরটাই হচ্ছে প্রধান স্তর মহাভারতের। সেটার সময়কাল বা সেটাকে কি বলা হচ্ছে, কি নাম দেওয়া হয়েছে ওটাকে, মহাভারত পর্ব বা ভিক্ষু বা শ্রমণগণের রচনা। আচ্ছা, এটার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 200 থেকে, এটা এই জায়গাটা ঠিক করে লিখবে, খ্রিস্টপূর্ব 200 অব্দ থেকে 350 খ্রিস্টাব্দ বা 350 খ্রিস্টাব্দ। বুঝতে পারলে, মানে এখানে কিন্তু একটা খ্রিস্টপূর্ব আছে, একটা খ্রিস্টাব্দ আছে। খ্রিস্টপূর্ব 200 অব্দ থেকে 350 খ্রিস্টাব্দ, এই সময়কালের মধ্যে, এগুলো সবই আনুমানিক, ফিক্সড নয়। তাহলে তিনটে স্তরের সময়কালটা এভাবে তোমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে তোমার যতজন সমালোচক মানে বিভিন্নভাবে আলোচনা করেছেন, কেউ হয়তো ওই প্রথম স্তরটাকে 600 খ্রিস্টপূর্ব বলছেন, কেউ বলছেন 500, কেউ বলছেন 650, তখন ধরে নেওয়া হচ্ছে খ্রিস্টপূর্ব 700 থেকে 500 অব্দ এর মাঝামাঝি সময়। ঠিক আছে, এই জন্যই সময়কালগুলো এতটা মানে মাঝে গ্যাপ থাকছে, 700 থেকে 500 বলা হচ্ছে, 500 থেকে 200 বলা হচ্ছে, মাঝে 300 বছর। বুঝতে পারছো, এই জন্যই বলা হচ্ছে বিভিন্ন সমালোচক তাদের মতগুলোকে সবার নিয়ে একটা সমন্বয় সাধন করে যে তালিকা তৈরি করা হচ্ছে, সেটার কথা আমি বলছি। তো এই যে মহাভারতের কথা বলছি, মহাভারতে রামায়ণের যেরকম আমরা সমাজ এবং সাহিত্যে প্রভাব দেখেছি, তো সেরকমই মহাভারতেরও সমাজ ও সাহিত্যে প্রভাব রয়েছে। সাহিত্যে প্রভাব পরে আসছি, সাহিত্য বলতে আমরা সংস্কৃত সাহিত্যে প্রভাব দেখব এবং তারপরে বাংলা সাহিত্যে প্রভাব দেখব। তো সমাজের কথা যদি প্রথমে বলি, যে মহাভারত সমাজকে আমাদের বাংলার সমাজ বা গোটা ভারতের বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠীর সেই সমাজকে কিভাবে প্রভাবিত করছে। আচ্ছা, রামায়ণ এবং মহাভারত দুটোই আমাদের ভারতবাসীর কাছে মানে জাতীয় মহাকাব্য, তার সঙ্গে আমরা পবিত্র ধর্মগ্রন্থ এটাকে রূপে জানি। তো মহাভারতে বর্ণিত হচ্ছে মূলত কি বললাম, এক কথায় বললে কুরু পাণ্ডবদের যুদ্ধের কাহিনী, তার সঙ্গে রয়েছে নীতিমূলক, তত্ত্বনির্ভর বা উপদেশমূলক বেশ কিছু আরও আখ্যান। তো মহাভারতে একটা শ্লোক আছে দেখবে, ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চ ভারত সর্ব যদি হাস্তি তদনত্র জন্মে হাস্তি ন তৎকচ্ছিৎ। যে কোনো মানে জাতির আমাদের পরিচয় কোথায় তোমার নিহিত থাকছে, সভ্যতা, সংস্কৃতি, চিন্তাধারা সব কিছুর মধ্য দিয়ে। তো সেগুলো কিসের মাধ্যমে পাওয়া যায়, আমরা খুঁজে পাবো কোথায়? এই যে লোক সংস্কৃতি, লোক সাহিত্যের কথা আলোচনা হচ্ছিল 13 পেপারে, সেই রকমই সেই জাতির জাতীয় যে সাহিত্য থাকবে, সেখানে সেই মানে তাদের সভ্যতা, সংস্কৃতি, চিন্তাধারা সব কিছুর কিন্তু পরিচয় থাকবে। ভারতবর্ষেরই তো কাহিনী, মহাভারতে যা আছে, রামায়ণে যা আছে, আমাদের যদি আমরা আধ্যাত্মিকতাটুকুটা বাদ দিই, কেউ তো লিখেছে। বাল্মীকিকে আমরা চিনি না, কিন্তু তিনি লিখেছেন রামায়ণ। মহাভারতে ব্যাসদেবকে চিনি না, জানি না, তিনি লিখেছেন। এটা নিয়ে বিজ্ঞানীদের অনেক যুক্তিও হতে পারে, একটা মানুষের রচনা নয়, বা অনেক কিছু ধারণা হতে পারে। কেউ তো লিখেছে আমাদের ভারতবর্ষের কাহিনীটা। আমাদের যখন কেউ কোনো সাহিত্য রচনায় মানে প্রবৃত্ত হয়, তখন কিন্তু সমাজকে তো এড়িয়ে যেতে পারে না। নিশ্চয়ই এগুলো খ্রিস্টপূর্ব কোনো একটা, দেখো বিজ্ঞানীরাই বা যারা মানে
সাহিত্য সমালোচক তারাই তো অনুমান করছেন যে খ্রিস্টপূর্ব এত সময়ের রচনা। ভারতবর্ষের তৎকালীন সামাজিক জীবনটাও তো আমরা জানতে পারছি, আধ্যাত্মিকতাকে আমি বাদই দিলাম। তিনি যখন বসে লিখছেন খ্রিস্টপূর্ব এত যুগে, তখন তিনি তার সমাজকেই বলবেন, আমাদের সমাজকে কি বলবেন, এখনকার সময়কে কি তিনি উল্লেখ করবেন, তার সময়কে উল্লেখ করবেন। তাহলে এত যুগ আগের কথাও তো আমরা জানতে পারছি। নর্মাল সাধারণ একটা যদি বই হিসেবে দেখি আমি, আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে, যে সেখানে যে দেবত্ব আরোপ করা হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে যদি বলি, তো মানুষের বিষয়গুলোই তো জানতে পারবো সেই সময়। তো তাহলে একটা জিনিস দেখো, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের তোমরা একটা কবিতা পড়বে, বৈষ্ণব কবিতা, পিজি যদি করো ওখানে সিলেবাসে আছে বৈষ্ণব কবিতা। তিনি বলছেন যে এমনি আমাদের মানুষ যারা ঈশ্বরের সাধনা করছে এবং মন্দিরে হয়তো সংকীর্তন চলছে, যারা বৈষ্ণব পদকর্তাগণ তারা বলছেন যে ঈশ্বরের লীলা সেখানে অংশগ্রহণ করতে পারবে না, সেটা শুধু মানে তোমরা আস্বাদন করতে পারবে, পুজো হচ্ছে, বাইরে থাকবে, তোমরা প্রসাদ খাবে, এরকম অনেক কিছু বিষয়। বাবা তোমার হচ্ছে রাধাকৃষ্ণের যে প্রেম লীলা, সব কিছুই কিন্তু এইগুলো ঐশ্বরিক, মানুষের সঙ্গে এগুলোর কোনো কম্পেয়ারই হবে না, তুলনাই হবে না। কিন্তু বৈষ্ণব কবিতাতে রবীন্দ্রনাথের দেখবে, কবিতাটা যখন পড়বে তখন বুঝতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুর সেই বৈষ্ণব পদকর্তাদের কাছে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, রাধিকা এবং কৃষ্ণের যে ঘটনা বিবরণীগুলো দিচ্ছ, বিভিন্ন পর্যায়গুলো আপনি লিখছেন, পূর্বরাগ, মাথুর, বিরোহিণী রাধার চিত্র দিচ্ছেন মাথুর পর্যায়ে, কিভাবে জানলে রাধার মনের অবস্থা? যে একটা নারীর যদি তার স্বামী বা তার প্রেমিক বা তার প্রিয় মানুষটা দূরে সরে যায়, একটা নারীর অন্তর্দহন এরকম হতে পারে। বা একজনের অভিসারে যেতে গেলে একজন পুরুষকে এরকমভাবে যেতে হয়, বা একজন নারী এভাবে আসে, কোথা থেকে পেলেন? আপনার সঙ্গে কি দেবতার কি কথা হয়েছিল? আপনি তো সেই মনুষ্য জগৎ থেকে এগুলোকে সংগ্রহ করলেন, মানুষের কাছ থেকেই নিলেন। নিশ্চয়ই আপনার কোনো প্রেমিকা ছিল, আপনার জীবনেও এই রকম পর্যায় পার হয়েছে। তো নিজের মানে যে প্রেমিকা, সেই প্রেমিকা স্বরূপে আপনি রাধাকে এঁকেছিলেন। বা কোনো নারী যদি পদ লিখছেন, তিনি তার প্রেমিক স্বরূপে কৃষ্ণ চিত্র বর্ণনা করছেন। তাহলে আপনি যখন নিজের জীবনের সঙ্গে আরোপিত করছেন তাদের জীবনকে, তাহলে সেখানে মানুষের অধিকার নেই কিভাবে বলছেন যে ওটা ঐশ্বরিক পুরোপুরি? তো বৈষ্ণব কবিতা পড়লে বুঝতে পারবে এরকম ব্যাপার। তো তাহলে আধ্যাত্মিকতা যদি বাদ দিই, তাহলে মানুষেই তো সেই বিষয়গুলো লিখছে। নিশ্চয়ই কিছু ঘটনার সঙ্গে তো কিছুটা সম্পৃক্ত ছিল, কিছুটা হলেও মিল ছিল, তাছাড়া এগুলো কোথায় পাবে? আর জায়গার নামগুলো তো ভারতবর্ষেরই না, তাহলে সেই হিসেবে আমরা তো একটা দলিলও বলতে পারি না, সামাজিক ভৌগোলিক একটা দলিলও পাচ্ছি সেটা। তো সেই অর্থে আমরা মহাভারতকে যখন দেখছি, তাহলে তো সেখানে সমাজ, সাহিত্য সব কিছুকেই প্রভাবিত করছে। আমরা সংস্কৃতির কথা জানতে পারছি, সভ্যতার কথা জানতে পারছি, তৎকালীন মানুষের চিন্তাধারার কথাও জানতে পারছি। আর একটু আগেই আমি বললাম যে লেখকের মধ্যে কতটা জ্ঞানের গভীরতা ছিল, যে এক জায়গায় বসে তিনি রচনা করছেন, বা আমি ধরলাম সারা জীবন ভারতবর্ষ ভ্রমণ করেছেন। একটা মানুষের ক্ষেত্রে সম্ভব এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া? কালিদাসের ক্ষেত্রেই তুমি দেখবে, মেঘদূত পড়লে বুঝতে পারবে। তো যাই হোক, সেই মহাভারতের সমাজ এবং সাহিত্যে কি প্রভাব রয়েছে? তো মহাভারত যে হচ্ছে তোমার সমাজে আগে একটা প্রভাব যদি বলি, দু একটা তোমরা নিজেরাও ভাবলে এরপরে বলতে পারবে। চরিত্রগুলোই তোর প্রভাব ফেলবে না সমাজে, কাহিনী এবং চরিত্র বেশি প্রভাব ফেলবে। কোন চরিত্রটা কি প্রভাব ফেলছে মহাভারতের, যেরকম রামায়ণে আলোচনা করছিলাম, তোমরা একটু আন্দাজ করতে পারবে। মহাভারতের চরিত্রগুলোকে ভাবো, আর ভাবো যে কি প্রভাব ফেলছে আমাদের সমাজে। দু একটা উদাহরণ দিতে পারবে? যুধিষ্ঠির মানে ধর্মপরায়ণ, সদা সত্য কথা বলে। হুম। এটা হচ্ছে মানে একটা জীবনের একটা মানে আদর্শ মানুষের ক্ষেত্রে এটা হওয়া উচিত, আদর্শবান মানুষের ক্ষেত্রে এটা এই গুণটা থাকা উচিত। তারপরে অর্জুনের সেই বীরত্ব, সাহস, তারপরে এই ক্যারেক্টারগুলোকে ধরে ধরে যদি বিশ্লেষণ করি তখন ওই হুম। ক্যারেক্টারের ভিতরে যেগুলো সেগুলো আমি বলবো। হ্যাঁ, একটা জিনিস ভালো মনে করালেন,
যে আমাদের বাংলার যে সাধারণ জীবন, মহাভারতের যে কাহিনী এবং চরিত্রগুলো কতটা প্রভাব ফেলেছে আমরা কয়েকটা প্রবাদেই সেটার বলতে পারি। শকুনি মামা, বলি না যে তোমার শকুনি মামা বললেই বোঝা যায় যে কি বলতে চাওয়া হচ্ছে। কোনো একজন মামা আছে তাকে যদি তাহলে যদি শকুনি মামা বলি তাহলে বুঝে নিতে হবে যে এটা কি ধরনের মামা হতে পারে। তাহলে আর যদি বলি দাতা কর্ণ, এটাও তো প্রবাদ না, দাতা কর্ণ। কেউ বেশি দান করলে বলে না যে অতিরিক্ত দাতা কর্ণ হতে যাস না, সেরকম যুধিষ্ঠিরকে নিয়েও আছে, ধর্মপুত্র যুধিষ্ঠির এটা বলা হয়। ভীম নিয়ে আছে, কলির ভীম, ভীমরতি, এই শব্দগুলো সব প্রবাদ কিন্তু, ঠিক আছে। বিদুরকে নিয়ে আছে বিদুরের খুদ, ভীষ্মকে নিয়ে আছে ভীষ্মের প্রতিজ্ঞা। খেয়াল করে দেখো এই প্রবাদগুলো সব থেকে বেশি প্রচলিত প্রবাদ হচ্ছে ওই ধর্মপুত্র যুধিষ্ঠির। কোনো মানুষ যদি সে অতিরিক্ত মানে সত্যকে নিয়ে চলে তখন তাকে সে বলা হয় ধর্মপুত্র যুধিষ্ঠির। নিজে সমস্ত সব কিছু দান করে নিজেকেই সে ভিক্ষা করতে হচ্ছে যে মানুষগুলোকে, তো সেই মানুষগুলোকে বলা হয় না ধর্মপুত্র যুধিষ্ঠির। দাতা কর্ণ, দাতা কর্ণ ওই ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতোই সমতুল্য। এইগুলো ভালোর দিকগুলোকে, অতিরিক্ত ভালো হলে এই প্রবাদগুলো কিন্তু প্রয়োগ করা হয়। অতিরিক্ত যদি ভালো হয় যে নিজের মানে ভালো করতে গিয়ে নিজেরও সর্বনাশ ডেকে আনে যে মানুষগুলো, তাদেরকে এই ধর্মপুত্র যুধিষ্ঠির বলা হয় বা দাতা কর্ণ বলা হয়। আর কলির ভীম, শকুনি মামা, এগুলো একটু মানে রঙ্গ তামাশা বা ঠাট্টা করার ক্ষেত্রে এই প্রবাদগুলোকে ব্যবহার করা হয়। কৃষ্ণের কলকাঠি, এটাও একটা প্রবাদ, ঠিক আছে। এইগুলো এখনও ভেবে দেখো খ্রিস্টপূর্ব, আমি এগুলো বাংলাতে বলছি, এগুলো আসলে সংস্কৃতে তো গ্রন্থটা কিন্তু বাংলাতে প্রবাদ হয়ে গেছে, যেহেতু এগুলো বাংলাতে পরবর্তীকালে অনূদিত হয়েছিল গ্রন্থগুলো, তারপরে সেখান থেকে সেই বিষয়বস্তুটা জানার পর মানুষ এই প্রবাদগুলো বাংলাতে তৈরি করেছে। হ্যাঁ, এবার চরিত্রগুলো, হ্যাঁ হ্যাঁ, দ্রৌপদী ওই নকশাল আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে। হ্যাঁ, এখানে একটু আলাদা মানে ইয়েটা দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন আছে, ওই দ্রৌপদীর থেকে এই দ্রৌপদী আলাদা আছে কিন্তু। দেখবেন এখানে কি বলে ওটাকে, নবরূপায়ণ বলে না। হ্যাঁ, হুম, ওই দ্রৌপদী থেকে এই দ্রৌপদীর, হ্যাঁ, মানে কলিযুগের যে দ্রৌপদী এরকমই হওয়া উচিত। এরকম অনেকগুলো মানে এটা কি বলবো একটা ধারা, লেখার একটা রীতি, এটা নিয়ে আরও অনেক আছে। যেমন হচ্ছে শম্ভু মিত্রের চাঁদ বণিকের পালা, একটা নাটক আছে। আমরা তো চাঁদ বণিক মানে বুঝতেই পারছেন যে মনসামঙ্গলের কাহিনী। হ্যাঁ, ওখানে কি হচ্ছে, বেহুলা স্বর্গে ইন্দ্রের সভায় নৃত্য প্রদর্শন করছে এবং তারপরে নিজের স্বামীর জীবন ফিরিয়ে পাচ্ছে, সুখে সংসার করছে। তারপর তো ওই মনসার পুজো দিল কে, চাঁদ সদাগর বাঁ হাতে করে, সব ঠিক হয়ে গেল, তার মরা পুত্রগুলো আবার বেঁচে ফিরে এলো। শম্ভুমিত্র ভাবলেন যে এটা কলিযুগে হলে কি হতো, তিনি লিখলেন চাঁদ বণিকের পালা, যেখানে দেখা যাচ্ছে প্রথম থেকে সবই ঠিক আছে। এখানে চাঁদ সদাগরকে একটা ট্রাজিক চরিত্র হিসেবে দেখালেন, যে সে কিন্তু হার মানছে না কখনোই, আর পাড়ি দাও কথাটা বলছে। মানে ব্যক্তি জীবনে যারা এই ধরনের মানুষ হয়, চাঁদ সদাগরের মতো মানুষ, তাদের জীবনে প্রচুর বাধা অতিক্রম করতে হয় তাদেরকে, এবং তাদের একটাই কথা হয় পাড়ি দাও। তো তিনিও সেই দুর্ভিক্ষ, সেই মহামারী, সেই যে যুগ যেখানে পরাধীনতার জ্বালা, সেখানে মানুষকে ওই একটা কথাই বলছেন যে চাঁদ সদাগরের মতো পাড়ি দাও বলো এই সময়। আরেকটা তিনি চরিত্রিক বিবর্তন ঘটাচ্ছেন এই বেহুলার আর লক্ষিন্দরের। বেহুলা লক্ষিন্দর তো বেঁচে গিয়েছিল এবং তারা সুখে সংসার করছে, এখানে চাঁদবণিকের পালাতে দেখা যাচ্ছে বেহুলা লক্ষিন্দর সুইসাইড করছে। অর্থাৎ ওই যে বেহুলা নিজের মানে মান সম্মান ভুলে ইন্দ্রের সভায় নৃত্য করা, মানে কি ইন্দ্র সেখানে মজা নেবে সভাতে বসে, আর ওখানে যারা সে নৃত্যকুশলী নারী তারা অঙ্গ প্রদর্শন করবে, যে যত ভালো নাচ করবে, যত মানে প্রসন্ন, প্রসন্ন তো করেছিল দেবতাদেরকে না, বেহুলা তুষ্ট করতে পেরেছিল নৃত্য করে, অঙ্গ প্রদর্শন করে, যেটাকে লাস্যময় নৃত্য বলা হয়, ফলে নিজের স্বামীর জীবন পেয়েছিল। আর এই যে
যন্ত্রণাটা, এটাকে না বেহুলা সহ্য করতে পেরেছিল না লক্ষীন্দর সহ্য করতে পেরেছিল, ফলে দুজনেই কিন্তু আত্মহত্যা করেছিল আর সেই পথটাকে বেছে। এইভাবে নাটকটা শেষ হচ্ছে, মানে একটা ট্রাজিক পরিণতি দিয়ে। ভাবো তাহলে কীরকম ভেবেছিলেন সৌম্যমিত্র। সেই রকমই দ্রৌপদী যে গল্পটা আছে না তোমাদের ওখানেও কিছুটা চেঞ্জ করা হয়েছে, মানে তিনি চাইছেন যে এই যুগের যদি নারী হয় আর আদিবাসী নারী হয় এরকম, তাহলে কিভাবে প্রতিবাদ করবে। আর সত্যি ওভাবেই কিন্তু করেছিল, মানে প্রতিবাদটাও এরকমই ছিল, ওই নকশাল আন্দোলন কিন্তু এভাবেই প্রতিবাদ করছিল আদিবাসী যারা নারীরা কিন্তু। যাই হোক, এই ধরনের চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথের এখানেও তো অর্জুন আর হ্যাঁ, আসলে লেখকরা ভাবেন যে এটা এরকম না হলেও পারতো, এরকম হলে ভালো হতো, তো সেইভাবে তারা পরিণতি দান করে থাকেন। মালিনী নাটকটা আছে তোমাদের, নেক্সট ইয়ার যদি তোমরা পিজি করো পাবে, তো পিজিতে মালিনী নাটকটাও ওই ধরনেরই আছে। মালিনী আছে, তপস্বী ও তরঙ্গিনী আছে, এগুলো কাব্যনাট্য, বেশ সুন্দর। তপস্বী তরঙ্গিনীটা তোমার তপস্বী তরঙ্গিনীটা খুবই ভালো। হুম, বুদ্ধদেব বসু, আর মালিনীটা হচ্ছে রবীন্দ্রনাথের কাব্যনাট্য, এগুলো বেশ সুন্দর। কাব্যনাট্য এসেছিল তো সিসিলিটি সেভেন, আচ্ছা, মানে ছোট ছোট পড়তেও বেশ ভালো লাগবে। আসেনি, মানে এসেছিল। হুম। তো দেখো এবার চরিত্রগুলো কতটা প্রভাব ফেলছে আমাদের সমাজে। তো ওই যে বললাম দাতা কর্ণ কেন বলা হচ্ছে, কর্ণের দানশীলতার জন্য। তো কর্ণের সেই দানশীলতা আমরা জানতে পারি, যেমন রামায়ণে এক একটা চরিত্রকে ধরে ধরে আমরা বুঝতে পারছি যে কতটা প্রভাব ফেলছে এখন পর্যন্ত। ভীষ্মের যে আত্মত্যাগ, তার আত্মত্যাগের কাহিনী এখনও প্রচারিত আছে। কর্ণের দানশীলতা, যুধিষ্ঠিরের সেই সত্যনিষ্ঠা, সেই কাহিনী এখনও প্রচলিত আছে। তারপরে তোমার ভীম সহ যে পাণ্ডবরা রয়েছে, মানে জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি, মানে বড় দাদার প্রতি যে আনুগত্য, যেটা আমরা ওই রামের প্রতি লক্ষণের দেখছিলাম আনুগত্য, সেরকম এখানেও তো আছে না। এখানে বাকি চার ভাই, মানে যুধিষ্ঠিরের প্রতি যে আনুগত্য ভাই, সেটাও এখানে দেখতে পাচ্ছি। পাঁচ ভাই একসঙ্গে থাকছে, এখনকার যুগে তো মানে এটা মানে ভাবনাটাই আর দ্রৌপদীকে যখন একজন বিয়ে করলো, ওই ব্যাপারটা মেনে নেওয়াটা, বুঝতে পারলাম না কি বলতে চাইছো। দ্রৌপদীর সঙ্গে যখন বিয়েটা হলো, যে পাঁচ ভাই যখন হুম মানে হুম হুম, একসাথে দ্রৌপদীর সঙ্গে থাকলো, ওই ব্যাপারটা। বুঝতে পারছি। ওটা অনেক কিছু, মানে কি বলবো, সেদিক থেকে ভাবলে অনেক ডেপথ আছে। আর এখনকার দিনে বুঝতেই পারছো, মিমস বানিয়ে দেয় মানুষরা যেভাবে নেয়। আসলে কি যারা এগুলো নিয়ে সেই মিমস বানায় না, তারা না পুরোটা পড়েই না, উপরে উপরে একটু জেনে নিয়ে আর যা খুশি তাই। আর এগুলো ভরে গেছে সোশ্যাল মিডিয়াতে, মানে মাঝে মাঝে রাগ হয়, কমেন্ট করতে ইচ্ছে করে, দিয়ে ভাবি কাকে কমেন্ট করব, 90% মানুষ এরকমই আছে, শেষে আমাদেরকে মার খেতে হবে কিছু লিখতে গেলে। তো সেই বলাও যায় না। এখন দেখবে এই হিন্দু ধর্মের নিয়ে বা যে কোনো ধর্মের নিয়ে দেখবে বেশি, মানে একটু অতিরিক্ত এইসব হচ্ছে মানুষের। মানুষ অর্ধেকটা জেনে তারপরে এই সোশ্যাল মিডিয়াতে যা খুশি তাই পোস্ট করছে। আর কিছু কিছু মানে মানুষ আছে যারা আমাদের ধর্মেরই, অথচ নিজের ধর্মকেই যেন, কি বলবো, ধর্মকে ছোট করে না, নিজেকে ছোট করে। আসলে সেই কথাবার্তাগুলোকে নিয়ে এইভাবে আলোচনা করে খারাপ লাগে। আসলে তারা পড়েই না, একটু একটু উপরে উপরে পড়েছে। কেউ রামায়ণ আর মহাভারত পুরোটা শেষ করার পরে এই রকম কথা বলতেই পারে না, যেগুলো এখন আমরা দেখতে পাই। তারা একটু একটু পড়ে নিয়ে আর যা খুশি তাই করে। সোশ্যাল মিডিয়া দেখবে হিন্দু হিন্দুদেরই বেশি কথা বলছি, দেবী ধর্ম এগুলোকে নিয়ে মানে ঠুনকো ব্যাপার হয়ে গেছে, এত এত ইয়ে করে এগুলোকে নিয়ে। তো যাই হোক, আর কি বলা যাবে, সেই মানুষগুলো আর কোনোদিন মানুষই হবে না। কয়েকজন বাবাও তৈরি হয়েছে, তারাও এরকম করছে এখন। তো সেই বীরগাথাতে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, যুধিষ্ঠিরের সত্যনিষ্ঠা বললাম, কর্ণের দানশীলতা, ভীষ্মের আত্মত্যাগ, বা ভীম সহ যে পাণ্ডবরা রয়েছে তাদের যে জ্যেষ্ঠের প্রতি একটা আনুগত্য, দ্রৌপদীর তেজস্বিতার ব্যাপারও কিছু কিছু আছে এখানে আমরা দেখতে পাবো। তারপরে বিদুরের যে ন্যায়পরায়ণতা, সেটা রয়েছে। এবং আরও বেশ কিছু নীতিপূর্ণ যে কাহিনীগুলো রয়েছে বা বীরগাথা যেগুলোকে সংযোজন করা হয়েছে পরে, ওই যে দুষ্যন্ত শকুন্তলার উপাখ্যান বললাম, ওগুলো থেকেও অনেক কিছু শেখার আছে। অর্থাৎ এই যে মহাভারতের যে বীরগাথা, এই যে মহাকাব্য, যেগুলো আমরা মহাকাব্য বলতে পাশ্চাত্য ইলিয়াড ওডিসির কথা বলা হয়, হোমারের, আর তোমার ভার্জিলের একটা কাব্য আছে, কি বলতো, ইনিট। ইনিড, ওটাকে মহাকাব্যের মর্যাদা দেওয়া হয়। আর আমাদের ভারতের
রামায়ণ এবং মহাভারতকে। তো সেই যে বীরগাথা রয়েছে এটাও কিন্তু আমাদের দেশবাসীর একটা নৈতিক চরিত্র গঠনে কিন্তু সহায়তা করে। আমরা শিখব কোথা থেকে? পূর্বের কোনো কিছুকে আমরা অনুসরণ করব যেগুলো ভালো, আমাদের প্রাচ্যের যা কিছু আছে। তারপর তো বর্তমান যুগে পাশ্চাত্য প্রাচ্য সব কিছু মিলিয়ে চলতে হয়, কিন্তু প্রাচ্যের যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি নাম করতে হয় এই ধর্মগ্রন্থগুলোকে আমাদেরকে নাম করতে হবে। শুধু ধর্মগ্রন্থ হিসেবেই নয়, এখানে যে চরিত্রগুলো সেখান থেকেও কিন্তু আমাদের শিক্ষা লাভ করা যায়। এছাড়া এবার যদি ধর্মীয় ব্যাপার যদি বলি, পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে পঞ্চম বেদ স্বরূপ বলা হয় মহাভারত। তো মহাভারত পাঠে আমাদের পাঠ করা এবং শ্রবণ করা, এটাকেও হিন্দু ধর্মে মানে কি বলা হয় যে মহাভারত যদি পাঠ করা হয় এবং শ্রবণ করা হয় তাতে অমঙ্গল নাশ হয়। তো এটা একটা বিশ্বাস ভারতবাসীদের, একটা হিন্দুদের মনে একটা দৃঢ় মূল। আর বিশ্বাসে কিন্তু অনেক কিছু কাজ মানে হয়। মানুষ যদি মানে অবিশ্বাসের থেকে বিশ্বাসকে নিয়ে চলে, কোনো কিছুর উপর আস্থা রাখে, একটা মনোবল আসে এবং সেই মনোবলটা সায়েন্টিফিক্যালি আমাদেরকে কাজে মানে উতরাতে বা ফলাফল দিতে সাহায্য করে। এটা স্বাভাবিক। আমার মনোবলটাকেও ভেঙে দিল, ভেঙে তো আর কিছু হবে না, না নেগেটিভিটি আসবে ওটাতে। আর যদি মনোবল থাকে সেটা পজিটিভিটি আসবে। আমি যদি কোনো কিছুর ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলি তাতে কিন্তু আমার ভালো কাজই হবে। এবারে যারা এগুলোকে খণ্ডন করে তাদের না তো নিজেদের জীবনে সুখ শান্তি থাকে, না পরের জীবনে সুখ শান্তি থাকতে দেয়। তো যেটা বিশ্বাস ভারতীয় হিন্দুদের সেটা হচ্ছে মহাভারত পাঠ এবং শ্রবণে পাপ দূর হয় এবং অমঙ্গল নাশ হয়। তার জন্য কি করা হয় দেখবে, হিন্দুদের যে শ্রাদ্ধ বাসর হয়, মহাভারতের অংশবিশেষ ভাগবত গীতা এবং বিরাট পর্বের অংশটাকেও কিন্তু মানে পাঠ করা হয় সেই জায়গাতে। কেন করা হয়? এইগুলো হচ্ছে সেই মূল্যবান কথাগুলো কিন্তু এখানে রয়েছে। আর ভগবত গীতা হচ্ছে হিন্দুদের ধর্মীয় জীবনের একটা পরম পাথেয় স্বরূপ। তো আধ্যাত্মিকতার দিক থেকে দেখলে বা ধর্মীয় বিশ্বাসের দিক থেকে দেখলে এই কথাগুলো লিখতে হবে যেগুলো আমাদের সমাজকে কিন্তু প্রভাবিত করছে। এবারে আরও যদি দার্শনিকতার দিক থেকে বিচার করা হয় মহাভারতকে, তো মহাভারতের যে মূল নীতি রয়েছে বা বিভিন্ন আখ্যান রয়েছে ভারতীয়দের দার্শনিক চেতনাকেও প্রভাবিত করে। এগুলোকে নিয়ে পিএইচডিও করে অনেক অনেক জায়গায় আছে। অনেক খেয়াল করে দেখো, এই যে আমি একটু আগেই বললাম যে এটাকে তিনটে স্তরে ভাগ করেছেন কে, নামটা কি বললাম? আমাদের দেশের মানুষের নাম বললাম আমি, কি ম্যাকডোনাল্ড বললে? ওয়েবার। হ্যাঁ, ম্যাকডোনাল্ড ওয়েবার। খেয়াল করে দেখো তারা কি অতি তুচ্ছ বিষয় ভেবে তো এড়িয়ে যাননি। মহাভারতকে একটা মহাকাব্যের মর্যাদা দেওয়া হয়েছে। সেই অন্ধকবি হোমারের যেরকম আমরা বলি ইলিয়াড ওডিসি এখনও আমাদের মুখস্থ আছে, ছোটোবেলাতে শুনেছি। তাহলে সেই মর্যাদাটা দেওয়া হয় বলেই তো এখনও গুরুত্ব রয়েছে। তো সেই মর্যাদাটা দিয়েছে বলেই তো তিনি এটাকে নিয়ে আলোচনা করেছেন, গবেষণা করেছেন। তিনিও তো এগুলোকে অযৌক্তিক বা মিথ্যা বলে, এত বড় বড় বিজ্ঞানী, এত বড় বড় সমালোচক, সাহিত্য সমালোচক, এনারা মূলত পাশ্চাত্যের যদি কোনো সাহিত্য সমালোচকের কথা বলি, তারা তো মানে কি বলবো কুসংস্কার মুক্ত। আজ থেকে মানে হাজার বছর আগেরও কথা বলি, তখন থেকেই কিন্তু তারা অনেক উন্নত। তারা এসে যখন এগুলোকে সমালোচনা করছেন বা এগুলোকে আলোচনা করছেন, তখন কিন্তু সেই নিজেদের স্বজাতির কথা একটু আগেই বললাম যে তারা কী রকম করছে, তাহলে তাদের সঙ্গে কিভাবে তুলনা হয় বুঝতেই পারছো। তো যাই হোক, সেই মহাভারতেরই কথা বলছিলাম। আমাদের জীবন দর্শন সমাজকে বিভিন্নভাবে কিন্তু আজও কিন্তু নিয়ন্ত্রণ করে চলেছে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। আমাদের প্রাত্যহিক যে তোমার ভারতবাসীদের যে কর্মজীবন তাকেও কিন্তু বিভিন্নভাবে প্রভাবিত করছে। একটা বিশ্বাস, একটা আস্থার জায়গাও কিন্তু তৈরি করেছে এই আমাদের যে ধর্মীয় গ্রন্থ বা এই মহাকাব্যগুলো। দুই দিক থেকে আমরা বিচার করতে পারি, ধর্মীয় গ্রন্থ হিসেবেও আবার মহাকাব্য হিসেবেও। সাহিত্যের হিসেবে আলোচনা করলে তোমাকে এখানে মহাকাব্য হিসেবে দেখতে হবে, সেই হিসেবেও গুরুত্ব রয়েছে সমাজে, এবং ধর্মগ্রন্থ হিসেবেও রয়েছে। আর তারপরে যেরকম রামায়ণের প্রভাবটা দেখলাম আমরা যে এখন তো মানে যে রামবাদ সেটা তো বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে, এমনকি রাজনীতি তো মিশে গেছে। তো মহাভারতটা রামায়ণের মতো অতটা প্রভাব না ফেললেও এটারও কিন্তু প্রভাব রয়েছে। এবারে সাহিত্যে প্রভাবের যদি কথা বলি, এটা তোমরাই বলবে। তবে সাহিত্যের প্রভাবটা আমি কি বলেছিলাম যে দুটো ভাগে ভাগ করবে, একটা সংস্কৃত সাহিত্যে, একটা বাংলা সাহিত্যে। আগে সংস্কৃত সাহিত্যে প্রভাবের কথা বলি। আচ্ছা, মহাভারতের প্রভাব কার কার মধ্যে ছিল সংস্কৃত সাহিত্যিকদের মধ্যে বলতে পারবে?
সংস্কৃত সাহিত্যিকদের নাম বলো দু একটা, যেগুলো তোমাদের সিলেবাসেই তো আছে। ভবভূতি, কালিদাস সংস্কৃত সাহিত্যিক, এইদের। হুম, কালিদাস, ভবভূতি, ভাস, ঠিক আছে। তো এনাদের সবার কিন্তু কাব্যতে প্রভাব রয়েছে। কিভাবে দেখো, এই যে মহাকবি ভাস, তার রচিত নাটকের সংখ্যা হচ্ছে 13টা, ঠিক আছে। কালী মহাকবি ভাসের কথা আগে বলি, তারপর কালিদাসে বলছি। ভাসের 13টা নাটক আছে, তার মধ্যে 7টা নাটকের উপাদানই মহাভারত থেকে নেওয়া হয়েছে সংস্কৃত সাহিত্যে। তাহলে ভাস যিনি মহাভারত থেকে মানে উপাদান সংগ্রহ করে 7টি নাটক রচনা করেছে। কালিদাসের কথা বললে আমরা পাবো কি, কালিদাসের তো একটা তো সবাই জানো, তোমাদের সিলেবাসের বাদ দিলাম, ছোটবেলা থেকেই জানো কোনটা মহাভারত থেকে নিয়েছেন কালিদাস। হ্যাঁ, অভিজ্ঞান শকুন্তলম। হুম, হ্যাঁ সেই অভিজ্ঞান শকুন্তলম। এছাড়াও আছে বিক্রমবর্ষীয়ম, বিক্রমবর্ষীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। এই দুটো নাটক মূলত মহাভারত দ্বারা প্রভাবিত হয়ে লিখেছেন। ভট্টনারায়ণ বলে একজন সংস্কৃত লেখক রয়েছেন, নাট্যকার তিনি, তার হচ্ছে বেনি সংহার, এটা কিন্তু মহাভারত দ্বারা প্রভাবিত। কুমার পাল নামে একজন তোমার লেখক রয়েছেন, তার হচ্ছে দ্রৌপদী স্বয়ংবর, দ্রৌপদী স্বয়ংবর, এটাও কিন্তু মহাভারত অনুসরণে রচিত। ভারবী, ভার কি নাম বললেন আরেকবার বলুন? দ্রৌপদী স্বয়ংবর, হ্যাঁ, কার কার লেখা বললেন? কুমার পাল। আর হচ্ছে ভারবী। বেনি সংঘাতটা প্রথম না অভিনীত হয়েছিল না, ওই যে হ্যাঁ হ্যাঁ, ভট্টনারায়ণের বেনি ওই সংহার। যে হুম। ওই যে সেতে কি বলে, কালী প্রসন্নের বিদুষায়নী নাট্য রয়েছে। হ্যাঁ, এইগুলোকেই তখন কি করা হতো, বাংলাতে অনুবাদ করে করে অভিনয় করা হতো। ভারবী রচিত কিরাতার্জুনিয়ম, কিরাতার্জুনিয়ম, এটা হচ্ছে তোমার মহাভারত অবলম্বনে রচিত। মাঘ নামে একজন সংস্কৃত সাহিত্যিক, তার শিশুপাল বধম, এটা হচ্ছে তোমার মহাভারত অনুসরণে রচিত। শ্রীহর্ষ, নাম শুনেছ? শ্রীহর্ষ, তার হচ্ছে তোমার নৈষধ চরিতম, নৈষধ চরিতম মহাভারত অবলম্বনে রচিত। এবারে আরও কিছু যে ইয়েগুলো রয়েছে, যে যেরকম বললাম না, অভিজ্ঞান শকুন্তলম, এরকম তো আরও আখ্যান জাতীয় অনেক কিছু রয়েছে না বিষয় মহাভারতে, সেগুলো নিয়েও ছোট ছোট অনেক কিন্তু প্রভাবিত হয়েছে, অনেক লেখা আছে। যেমন নলদময়ন্তীর যে বৃত্তান্ত বললাম, ওটা নিয়ে 27খানি কাব্য রচিত হয়েছে। ভাবো, নলদময়ন্তীর যে বৃত্তান্ত, সেটা নিয়ে 27খানি কাব্য রচিত হয়েছে, 27টা নাটক রচিত হয়েছে, আর একটা চম্পু কাব্য সংস্কৃতে রচিত হয়েছে। এখন বাংলা সাহিত্যে আসেনি, সংস্কৃত সাহিত্যের কথাই বলছি। তো এইগুলো দেখতে পাচ্ছি। তারপরে এবারে সাবিত্রী সত্যভানু তো নাটক রচিত করেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে যতগুলো ইয়ে আছে বললাম, যে উপাখ্যানগুলো এক্সট্রা যেগুলো পরবর্তীকালে সংযুক্ত হয়েছে, সেগুলো থেকেও আবার প্রভাবিত হয়ে অনেক কিছু হয়েছে, রচিত হয়েছে অনেক কিছু। এবারে যদি আমরা বাংলা সাহিত্যের কথায় আসি, বাংলা সাহিত্যের কথা এলে আমরা মধ্যযুগ থেকে ধরব। প্রাচীন যুগে তো সেরকম আমার সাহিত্যিক নিদর্শন নেই বাংলা সাহিত্যে। প্রাচীন যুগ ছিল চর্যাপদ শুধু, মধ্যযুগে অনুদিত সাহিত্য ছিল। তাহলে এখানে সেই মহাভারতের অনুবাদ চলে আসছে। মহাভারতের অনুবাদ কি কাশিরাম দাসী করেছেন, আর কেউ বাঙালি সাহিত্যিক করেননি? আরও অনেকে করেছেন, বাংলার করেছেন, তোমার আসামের কবিগণ আছেন। তো কবীন্দ্র পরমেশ্বর, নাম শুনেছ? পাণ্ডব বিজয়। শ্রীকর নন্দী, তিনিও করেছেন তোমার অশ্বমেধ কথা নামে একটা গ্রন্থ রচনা করেছেন। তো এইভাবে মহাভারতের, হ্যাঁ, আবার অনুবাদ রয়েছে তোমার, যেটাকে ইয়ে বলা হয়, শ্রীকর নন্দীটাকে ছুটি খা মহাভারত, আর একটা তোমার পরাগলি মহাভারত হচ্ছে তোমার ইয়ের কবীন্দ্র পরমেশ্বর। তো পরাগলি মহাভারত, ছুটি খা মহাভারত, এগুলো তোমাদের একটু একটু জানতে হবে, পরে আমি ডিটেলসে আলোচনা করব এগুলো। এইবারে আসছি, এটা মধ্যযুগের কথা বললাম, মধ্যযুগে আরও অনেক কিছু রয়েছে। আধুনিক যুগে চলে এলাম। আধুনিক যুগেও কিন্তু মহাভারতের অনুবাদ হয়েছে, বলতে পারবে কে করেছেন? বিদ্যাসাগর। না, পুরো মহাভারতটাকে। পুরো মহাভারত হ্যাঁ, কালী প্রসন্ন। কালীপ্রসন্ন, হ্যাঁ হুম, মহাপ্রসাদ।
হ্যাঁ, তিনি ওটা একটা গল্প বলেছিলাম তো আগে, ওই বিদ্যাসাগর রচনা করছিলেন, আর কালীপ্রসন্ন সিংহ একই সময়ে মানে অনুবাদ করছেন মহাভারত। হুম তো কালীপ্রসন্ন সিংহ কানে খবরটা যায় যে বিদ্যাসাগর মহাভারত অনুবাদ করছে। তো সেটা সেটা শোনার পরে উনি বিদ্যাসাগরের কাছে চলে যান, বলেন যে বিদ্যাসাগর যদি মহাভারত অনুবাদ করে তাহলে কালীপ্রসন্ন অনুবাদ কে করবে, কেউ করবে না, তাই আপনাকে প্রার্থনা করছি আপনি যেন ওই কাজটা বন্ধ করুন। তখন অনেকটাই কাজে দিয়ে দিয়েছিল। তো কালীপ্রসন্নের কথার জন্য বিদ্যাসাগর এতটাই মহান ছিলেন যে ওনার যে পাণ্ডুলিপিটা ছিল সেটা উঠিয়ে দিলেন। তোমারই জয় হোক কালীপ্রসন্ন হুম জয় হোক এরকম। কালীপ্রসন্ন যে মহাভারত অনুবাদ করেছিলেন হুম সেটি কিন্তু মানুষ খুব একটা মানে পড়তে চায়নি বা মানুষের কাছে অত পরিচিত ছিল না। হুম কিন্তু তার মহাভারত মানুষকে পড়ানোর জন্য উনি সেই সময়ে প্রায় 50,000 টাকা খরচা করেছিলেন, ফ্রিতে মানুষকে হুম। বইগুলো দিয়েছিলেন, তাতে তার স্নেহ আত্মীয় বিদ্যাসাগরের মতো দানশীলতা কি বলবো, ওই দাতা কর্ণ যেরকম বলছে সেরকম। বিদ্যাসাগরের শেষ জীবনটা নিয়ে না আমি একটা ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছিলাম, মানে এত তথ্য পাচ্ছি না, সংযোজন করতে করতে এত বড় হয়ে গেছে, আমি ভাবছি কে শুনবে। ওই যে বিদ্যাসাগরের যে শেষ জীবন, কারমাটারে তিনি ছিলেন না, আদিবাসী একটা অঞ্চলে, তাকে দাদা ঠাকুর বলতেন সবাই। তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন সেই সময়, বৃদ্ধাবস্থা একদম। তো সেই জায়গাতে তার কাছে টাকা পয়সা ছিল না। তো সেই মানে চরম অবস্থা, যখন তিনি সব কাজ পার হয়ে যখন শেষ বয়সে সেই চিকিৎসা করছিলেন। তো ওই সময়টার যে ঘটনাগুলো, এগুলো অনেকটা অজানা, মানুষ অনেকটা জানে না বা এগুলো চর্চা হয় না। সেগুলো আমার ইচ্ছে হয়েছিল যে ডকুমেন্টারি একটা ভিডিও বানাবো। তো ব্যাপার হচ্ছে সময় পাওয়া যায় না, নইলে এগুলো অনেক নিজে জানলেও ভালো লাগে, আবার মনে হয় যে এটা ভিডিও বানালে আর অনেকে জানতে পারবে। বিদ্যাসাগরের ওই সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা থেকে শুরু করে স্কুল, সংস্কৃত কলেজের তোমার অধ্যাপনা থেকে শুরু করে বর্ণ পরিচয় বা যা কিছু হোক, এগুলো সম্পর্কে আমরা জানি, কিন্তু শেষ জীবনটা কিভাবে কেটেছিল সেই মানুষটার, সেগুলো কিন্তু জানা মানে কি বলবো, চেষ্টাও করে না মানুষ খুব। মানে কি বলবো, এগুলোর সঙ্গে যুক্ত হলে চেষ্টা করে। যাই হোক, যেটা বলছিলাম যে আধুনিক যুগে তাহলে প্রথমে ওই যে এলো কার কথা না, অনুবাদে কালীপ্রসন্ন সিংহের কথা এলো। এরপরে যখন আমরা আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাব, যে মাইকেল মধুসূদন দত্ত, আমি একে একেই যাচ্ছি, মানে 1800 সাল থেকে শুরু করছি। 1800 সালে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে ওই মানে সমসাময়িকই ছিলেন। তো কালীপ্রসন্ন সিংহ একটু বয়সে ছোট ছিলেন, মাইকেল তার চেয়ে বয়সে বড় ছিলেন। বিদ্যাসাগর আর কালীপ্রসন্নের মাঝামাঝি ছিলেন মাইকেল। তো মাইকেলের কথা বললে, মাইকেল মধুসূদন দত্ত মহাভারত থেকে কি সংগ্রহ করেছিলেন বলতে পারবে কেউ? মহাভারত থেকে কি উপাদান সংগ্রহ করেছিলেন? তোমাদের তো এটা জানার কথা, সিলেবাসে আছে। এবারে দেখো তোমরা স্যার মনে কি করো। বললেন আরেকবার বলুন। এই যে বললাম যে উপাদান সংগ্রহ রবীন্দ্রনাথ করলেন। দুষ্মন্ত, বীরাঙ্গনা শকুন্তলা প্রতি দুষ্মন্ত। হ্যাঁ, দুষ্যন্তের প্রতি শকুন্তলা। সরি, দুষ্মন্ত দুষ্মন্ত। আপনি লিখবেন না, আপনাকে চিঠিটা লিখবে। বললাম চিঠিটা আপনি লিখবেন না, আপনাকেই চিঠিটা লিখবে। এখানে নারীরাই সবাইকে চিঠি লিখছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বীরাঙ্গনা কাব্য, আরও হচ্ছে তোমার শর্মিষ্ঠা কাব্য তো প্রভাবিত। শর্মিষ্ঠা কাব্যটাও মহাভারতের প্রভাব ওখানে রয়েছে। বীরাঙ্গনা আর শর্মিষ্ঠা এই দুটোর নাম নিতে হবে। আর শুধু দুষ্যন্তের প্রতি শকুন্তলা নয়, আরও কয়েকটা আছে টপিক বীরাঙ্গনা কাব্য। টোটাল 11খানি পত্র, আরও দু একটা পত্র মনে হয় আছে মহাভারত দ্বারা প্রভাবিত ওগুলো। তাহলে বীরাঙ্গনা কাব্যটাকে ধরবো আমরা, শর্মিষ্ঠা কাব্য এই দুটো। হেমচন্দ্র, হেমচন্দ্র নবীনচন্দ্র তাদের এই সময় মানে মাইকেলের ওই সমকালীন বলবো। হেমচন্দ্রের হবে তোমার বিত্রসংহার। বৃত্ত সংখ্যা, হ্যাঁ। আর ওটা কি মহাভারতের উপাদান আছে? মহাভারত থেকে মানে কি বলবো, অনুপ্রাণিত হয়েছে না, ওখানে অনেক কিছু বিষয় আছে যেগুলোতে মহাভারতের আমরা মানে আমি বলছি না যে ওটা থেকে পুরোটাই, অনেক কিছু ঘটনা যেমন বীরাঙ্গনা পুরোটা তো নয়, দুটো বা তিনটে চিঠি। তো সেরকমই বিত্রসংহারেও রয়েছে। শর্মিষ্ঠাও তো পুরোটা নয়, ওখানে শর্মিষ্ঠা দেবযানী চরিত্র যেগুলো, যজাতি, এই চরিত্রগুলো কিছু কিছু নেওয়া হয়েছে ওখান থেকে।
সেই রকমই হচ্ছে হেমচন্দ্রের বিদ্রোহসংহার, নবীনচন্দ্রের রৈবতক, এই যে কাব্যগ্রন্থগুলো এইগুলো কিন্তু মানে মহাভারতের আধারে কিন্তু রচিত হয়েছে এবং বাংলা সাহিত্যকে আমাদের সমৃদ্ধ করেছে। এটা কাব্যের কথা বললাম আমি, ঠিক আছে। রবীন্দ্রনাথেরও আছে কাব্যের যদি কথা বলি, রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা হবে, তারপরে কর্ণকুন্তী সংবাদ, গান্ধারীর আবেদন, এইগুলো মূলত মহাভারত দ্বারা প্রভাবিত। আচ্ছা, বাংলা কাব্যের কথা বললাম, এবারে যদি নাটকের কথা আসি, বাংলা নাটক, গিরিশ ঘোষের কথা, গিরিশ ঘোষ তাকেও লিখেছেন, এগুলো আসবে তোমাদের বিষয়ে যখন আমি ওই সাধারণ অঙ্গালে শুরু করব না, তখন এই বিষয়গুলো চলে আসবে। গিরিশচন্দ্র ঘোষের পাণ্ডব গৌরব, পাণ্ডবদের অজ্ঞাতবাস, জনা, এই যে নাটকগুলো, এগুলো মূলত মহাভারত দ্বারা প্রভাবিত। তারপরে ব্রজেন্দ্রনাথ দে, তার লেখা গঙ্গাপুত্র ভীষ্ম, এইসব নাটকগুলো কিন্তু মূলত মহাভারত দ্বারা প্রভাবিত। এছাড়াও বাংলা সাহিত্যের কথা যদি বাদ দিই, বৌদ্ধ জৈন যে সাহিত্য রয়েছে তাদের সাহিত্যিকগণও কিন্তু মহাভারত দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তাদের ভাষা মূলত কি পালি ভাষা, পালি ভাষাতেও কিন্তু অনেক কিছু গ্রন্থ রচিত হয়েছে। তোমার যেমন ঘটজাতক, কুণাল জাতক, এই যে মানে জাতক কাহিনী বলা হয় যেগুলোকে, মহাভারতের বিভিন্ন কাহিনীকে উপযোগ্য করে কিন্তু এগুলো লেখা হয়েছে। আর জৈন যে মহাভারত সেটা কিন্তু হরিবংশ নামে প্রসিদ্ধ, এটা মনে রাখবে। এছাড়া প্রাকৃত ভাষাতেও কিন্তু অনেক গ্রন্থ রচিত হয়েছে। প্রাকৃত ভাষা মানে বাংলার আগের স্তরের কথা বলছি, বাংলা ভাষা যখন জন্ম হয়নি তার আগের স্তর, প্রাকৃত, মাগধী প্রাকৃত, এগুলো তো নাম শুনেছো। তো এগুলো অনেক কিছু আছে। তারপরে তোমার হ্যাঁ, আরেকটা সমাজের কথা, সাহিত্যের কথা যখন আসছে তখন আরও বেশ কিছু জিনিস দেখো, এই যে গ্রন্থগুলোর প্রভাব ভাস্কর্য, স্থাপত্য শিল্পেও তো পড়েছে, দেখেছো বিভিন্ন জায়গায়। যুধিষ্ঠির, ভীম, তাদের হয়তো দেয়ালে খোদাই করা কোথাও চিত্র আছে, বা মহাভারতের কোনো একটা কিছু ছবি আছে মহাভারতকে আমাদের মনে করাচ্ছে, কোনো স্থাপত্য কীর্তি রয়েছে বা কোথাও ভাস্কর্য বা কারুকার্য করা রয়েছে। তো তাহলে ভারতীয় স্থাপত্য, ভাস্কর্য, চিত্রশিল্পেও মহাভারতের একটা আমরা প্রভাব কিন্তু লক্ষ্য করি। বিভিন্ন মন্দিরের গায়ে, গুহাতে বা কোনো সৌধ রয়েছে, সেখানে মহাভারতের বিভিন্ন চিত্র, কাহিনী কিন্তু মানে উৎকীর্ণ করা আছে, সেগুলোও এক এক ধরনের কিন্তু সেই নিদর্শন বা সাক্ষী স্বরূপ। তাহলে একটা গ্রন্থ সেটা কতটা প্রভাবিত করতে পারে। তো এই যে তোমার এই যে কথাটা আমি বলছিলাম না একটু আগে, যে তোমার যা নাই ভারতে তা নাই মহাভারত, এরকম আছে না, তো এটা তোমার ভারত সংহিতা, তাতেই কিন্তু রচিত আছে যে ধর্মে চার্থে চ কামে চ মুখ্যে চ ভারতর্ষভ যদি হাস্তি তদন্যত্র জন্য হাস্তি ন তৎকচ্ছিত। এটারই বাংলা ওই অর্থ, যেটা আমাদের মহাভারতে নেই সেটা ভারতবর্ষে নয়, মানে ভারতবর্ষের সমস্ত কিছুই মহাভারতে কিন্তু রয়েছে। মানে ভারতীয়দের সেই আধ্যাত্ম জীবন, ধর্মীয় চেতনা, বিশ্বাস, সব কিছুই যেন সেই সম্পৃক্ত। এছাড়া কাশিরাম দাসের একটা উক্তি আছে না, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। বুঝতে পারছো যে মহাভারত কতটা গুরুত্ব রেখেছে। আর রামায়ণ মহাভারতের পূর্বাপর্য নিয়ে মনে হয় নোট দিয়েছি, দেখেছো আশা করি। যদি নোটটা দেখেছো তাহলে দু একটা যুক্তি বলো যেটার সপক্ষে বলবে। রামায়ণ আগে যদি বলো সে তার সপক্ষে, বা মহাভারত যদি আগে বলো তার সপক্ষে। পূর্বাপর্য বিচার যদি করা হয়, কোনটা আগে মনে হয় দুটো মহাকাব্যের মধ্যে, কোনটা আগে রচনা হয়েছে? রামায়ণ। হ্যাঁ, যেটা হয়েছে সেটা যুক্তি বলতে হবে একটা। একটা যুক্তি হচ্ছে আদিকবি বাল্মীকিকে ধরা হয়, সেই সূত্রে রামায়ণ আগে রচনা হয়েছে, এই একটা হতে পারে। আর আরেকটা হচ্ছে যুক্তি হচ্ছে যে আমাদের যে যুগ ভাগ আছে না, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, হুম হুম হুম। ত্রেতা, দ্বাপর, কলি। কলি। হ্যাঁ, তা ত্রেতা যুগে রামের, আর দ্বাপর যুগে কৃষ্ণ। কৃষ্ণের অবতার, সেই হিসাব করলে মানে হ্যাঁ, যুগ বিভাগ যদি করি ঐতিহ্য অনুসারে, তাহলে ত্রেতা যুগের
ইতিহাস, আর একটা হচ্ছে তোমার দাপর যুগের ইতিহাস। তো যেটা আগে হবে সেই হিসেবে ধরলে রামায়ণটা আগে হচ্ছে, মহাভারতটা পরে হচ্ছে, অর্থাৎ মহাভারত নগর কেন্দ্রিক, হুম যেখানে নাগরিক সভ্যতা অনেক বেশি গড়ে উঠেছে। রামায়ণ কালে নগর হুম, সভ্যতাটাও আমরা দেখতে পাচ্ছি যে রামায়ণের অনাড়ম্বর মানে সভ্যতাতে খুব জাঁকজমক নেই, অরণ্য প্রভাব রয়েছে, সহজ সরল জীবন। আর মহাভারতে কিন্তু সেই দিক থেকে মানে নগরকেন্দ্রিক সভ্যতা, একটা জটিল কুটিলে ভরা, তারপরে সেই হিসেবেও বলা যায় আরও অনেক কিছু যুক্তি রয়েছে এখানে। আরেকটা হচ্ছে সতীদাহ প্রথা, যেটা মাদ্রি সহমরণ করেছিল পাণ্ডুর সাথে, সেটা মহাভারতে আছে। হ্যাঁ। সতী প্রথা যখন হয়েছিল তখন অনেকটাই উন্নত সমাজ ছিল, মহাভারত পরবর্তীকালে হুম রচিত হুম হয়েছে। রামায়ণ সেই ধরনের কিছু পাওয়া যায় না সেই হিসাব করে, তার নামকে আলাদা। রামায়ণের দুটো চরিত্র মহাভারতে দেখা যায়, যেটা মহাভারতে কোনো চরিত্র কিন্তু রামায়ণে নেই। হুম 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 রামায়ণে হুম শুধু বর্ণনা করে যে রামায়ণ আগে, রামের যেটা এদের বর্ণনা দেয়, যেমন হনুমান। হুম হনুমান একবার একটা রাস্তায় লেজটা কিন্তু শুয়েছিল, তো ভীম সেই লেজটাকে পার হতে গিয়ে থেমে গেছিল। এটা তাকে সম্মান দিয়ে বলেছিল যে আপনি আমার লেজটা ধরে নিন, ওই রাস্তাটা পার হবো। হুম এত বড় ক্ষমতা থাকেই তো লেজটাকে ধরে পার হওয়া, কিন্তু অনেক চেষ্টা করেও পারল না। ভীমের মতো শক্তিশালী ব্যক্তিও হনুমানের লেজটাকে সরাতে পারল না। তখন তাকে প্রণাম করে জিজ্ঞাসা করলো, আপনি কে, আপনার স্বমূর্তি দেখান। তখন সে রামের ইয়ে দেখিয়েছিল, রামের ভক্ত প্রকাশ করেছিল। এই একটা চরিত্র। আর একটা হচ্ছে ময়দানব। ময়দানব ছিল আপনার ওই রাবণের শ্বশুর, মানে মন্দোদরির বাবা। হুম হ্যাঁ, ওই আমার রামায়ণে ওখানে যে যদুগৃহে হয়েছিল বোধহয়, রামায়ণে না, রাবণের বাবা ছিল তো, ওই মহাভারতে যদুগৃহের ওপর ময়দানব ছিলেন একজন ভাষ্যকার। হুম। বৌদ্ধ যে জাতক কাহিনীগুলো রয়েছে সেখানেও তারা জানাচ্ছে যে গৌতম বুদ্ধের আবির্ভাবের পূর্বেই কিন্তু রামায়ণ রচিত হয়েছে। তো সেখান থেকেও একটা ধারণা করা যায়। মহাভারত হচ্ছে পরবর্তীকালে যুদ্ধাস্ত্র থেকে শুরু করে রথ যা কিছু ব্যবহার হচ্ছে সবই উন্নত আর পরবর্তীকালেরই বলে মনে হয়। এবারে কোন স্তরটাকে বলবো না, প্রথম স্তরগুলোকেই ধরবো। রামায়ণ তো কোনো স্তর সেখানে ধরছি না, সেখানে একটা যুগের রচনা বলা যায়, তারপরে প্রক্ষিপ্ত অংশ কিছু জয়েন্ট হয়েছে। কিন্তু মহাভারত যুগ যুগ ধরে কিন্তু সেটা স্তর হয়েছে, তিনটে স্তরে রচিত। তো প্রথম স্তরটাকেও যদি ধরি আমরা মহাভারতের, তবুও সেটা কিন্তু রামায়ণ, কিন্তু প্রাচীনত্বের বিচারে রামায়ণটাকে আমাদেরকে আগে রাখতে হবে। এভাবেই অ্যান্সারটা কিন্তু শেষ করতে হবে। এবারে রামায়ণ আলোচনা হলে তার সঙ্গে আর সেরকম কিছু আলোচনা হচ্ছে না, কিন্তু মহাভারত যদি আলোচনা হয় তার সঙ্গে আরও অনেক কিছু আলোচনা প্রসঙ্গে আসবে। শ্রীমদ্ ভাগবত গীতা, এটা আলাদাভাবে আলোচনা আসবে। হরিবংশ, এটা আলাদাভাবে আসবে। হরিবংশের কথা বললাম না যে হরিবংশ পুরাণ নামে একটা পুরাণও আছে যদিও, তবে মহাভারতের অংশ বিশেষ। এটা কিন্তু অষ্টাদশ পর্বের রচিত, বা তার থেকে কিছু অতিরিক্ত পর্বে রচিত খিল পর্ব নামে মহাভারতে সংযোজিত হয়েছে, সেটাই হচ্ছে হরিবংশ। এটার বক্তা হচ্ছেন ব্যাসদেব বা ব্যাদবেশ। 18,000 শ্লোক রয়েছে হরিবংশে, 318টি অধ্যায়ে এটা বিভক্ত। তো এইভাবে আমরা দেখতে পাবো যে তোমার মহাভারতের কিন্তু আরও কিছু অংশ আমাদেরকে এক্সট্রা করে আলাদা করে পড়তে হচ্ছে। শ্রীমদ্ ভাগবত গীতা এবং হরিবংশ। তো মহাভারতের মহাভারতের ধারণাটা নিয়ে তারপরে এবারে সমাজ সাহিত্যে প্রভাব, এটাও পড়তে হচ্ছে। তারপরে আসছে এবারে সংস্কৃত সাহিত্যিকরা, মানে বাল্মীকি সম্পর্কে ধারণা হচ্ছে, তারপরে ব্যাসদেব সম্পর্কে ধারণা হচ্ছে, যারা খ্রিস্টপূর্ব যুগের রচয়িতা। তারপরে এবারে মানে যীশু খ্রিস্টের পরবর্তীকালে যারা আছেন তাদেরগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। তো সেক্ষেত্রে এরপরে কবি জয়দেব, কালিদাস, এগুলো কিন্তু সিলেবাসে আসবে, মানে সেগুলোকে তোমাদের আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে। আজকে ইংরেজি সাহিত্যের আমি ভাবলাম 1 ঘন্টা ক্লাস করাবো,
এক ঘন্টা ক্লাস হয় না, কথা বলতে বলতেই এক ঘন্টা কখন পার হয়ে যায় বোঝা যায় না। তো ইংরেজি সাহিত্যের ইতিহাস আলোচনা করব বলেছিলাম, নোটও দিয়েছি। দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা যুগ বিভাগ যখন করি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এভাবে পড়ি। ইংরেজি সাহিত্যের ইতিহাসও এরকম আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তবে যারা সাহিত্য সমালোচকগণ পাশ্চাত্যে, তারা এভাবে ভাগ করছেন না। তারা বেশিরভাগ যে ভাগটা হচ্ছে তাদের সমাজ বা যে ইয়েগুলো রয়েছে তোমার, রাজনৈতিক যে ইয়েগুলো ছিল, প্রেক্ষাপটগুলো ছিল, তার ভিত্তিতে সেই যুগগুলোকে কিন্তু ভাগ করা হচ্ছে। তৎকালীন যে রাজনৈতিক, ঐতিহাসিক বা সামাজিক যে পরিস্থিতি, সেটার উপর ডিপেন্ড করেই তো সাহিত্যগুলো হবে না, রচিত হবে। তো তার জন্য সেই হিসেবেই নাম দেওয়া হচ্ছে। দেখবে অ্যাংলো স্যাক্সন যুগ নাম দেওয়া হচ্ছে। অ্যাংলো স্যাক্সন হচ্ছে একটা মানে একটা জাতি বলবো আমরা, ঠিক আছে? যে জনজাতিটা প্রাচীন ইংরেজি তাদেরকে আমরা বলতে পারি, এটা প্রাচীন যুগই বলবো আমরা অ্যাংলো স্যাক্সন আর অ্যাংলো নরমানকে। তারপর থেকে মধ্যযুগ আসছে, তারপর আধুনিক যুগ আমরা ধরবো কোথা থেকে, না ওই রোমান্টিক যুগ যেটা, সেখান থেকে আধুনিক যুগ হচ্ছে, ঠিক আছে? আর এই যে অ্যাংলো সেকশন, এটাকে আমরা প্রাচীন যুগ ধরে চলতে হবে। আমি তোমাদের একটা ছক করে দেবো, একটা ছোট ছক দিয়েছি, কিন্তু আরেকটা বড় ছক দেবো, যেখানে এই যুগ বিভাগগুলো আরও বড় করে দেওয়া থাকবে। কোন যুগের কি নিদর্শন, এখানে শুধু সাল ওয়াইজ যুগগুলো আমি ভাগ করে দিয়েছি। কিন্তু তোমাদের বইয়ে কি এরকম কোনো ছক করা আছে? দেখিনি ঠিক করে আমি, ছক নেই মনে হয় না কোনো জায়গায় এরকম যে টেবিল করে দেওয়া আছে বক্স করে। বইটা কেউ দেখেছো? বইটা ছিল না আমার কাছে, আজকে আমি একটা স্টুডেন্টের কাছে নিয়ে এলাম, মানে ওর তো কমপ্লিট হয়ে গেল থার্ড ইয়ারের, পার্মানেন্ট এই বইটা আপনার কাছে নিলাম। করে দেওয়া নেই, আলাদা আলাদা করে ভাগ করে লেখা আছে। আচ্ছা, যাই হোক, আমি ওটাই জানতে চাইছিলাম যে ছক করে দিলে তোমাদের সুবিধা হবে। যদি করা থাকে তাহলে আমি কেন করতে যাব? তোমাদের করা নেই তো, তাহলে আমি ছকটা ঠিকঠাকভাবে রেডি করে তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো ওটা ছকটা দেখলে তোমার ইংরেজি সাহিত্যের ইতিহাস, মানে ওই ছকটা পড়লেই তোমার সাহিত্যিক গণ, সাল বা এই কোন যুগের পরে কোন যুগ, এটা ধারণা চলে আসবে। ওই ছকটা সবসময় মানে মনে রাখার চেষ্টা করবে। তাহলে যেরকম বাংলা সাহিত্যের ইতিহাস যদি আমি ভাগ করে দিই, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শন, সময়কাল। আধুনিক যুগ বা মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন, সময়কাল। এইভাবে যদি করে দিই, তাহলে একটা ছকে তুমি সব পেয়ে গেলে। মধ্যযুগে করে দিলাম তোমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তারপরে বৈষ্ণব পদাবলী, একটা চৈতন্য পূর্ববর্তী, চৈতন্য পরবর্তী ভাগ করে দিলাম। তারপরে তোমার মঙ্গল কাব্য, চৈতন্য জীবনী কাব্য, শাক্ত পদাবলী, অন্নদা মঙ্গল, এইভাবে একটা হয়ে গেল মধ্যযুগ। ঠিক আছে? এইভাবে যদি ভাগ করা থাকে তাহলে তো হাতের মুঠোয় চলে আসবে ব্যাপারটা। ইংরেজি সাহিত্য ইতিহাসের পুরো সিলেবাসটা তোমাদের এরকম একটা আমি ছক করে দেবো, যেখানে ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ প্লাস সাহিত্যিক নিদর্শনও থাকবে। তাহলে মনে রাখার সুবিধা হবে। বইয়ে তো যেভাবে আলোচনা আছে অনেক বড় আছে, এগুলো মানে কি বলবো, এইভাবে যদি পড়ো অর্ধেক ভুলবে, অর্ধেক মনে থাকবে। আমার যা মনে হচ্ছে, আমি দেখলাম যে যুগগুলো এত ডিটেলসে আলোচনা, মানে ভালোই করেছে, আলোচনা করেছে, কিন্তু এতটা সময় পাবে না আমার মনে হয় পড়ার। সবার ক্ষেত্রে বলছি যে এতটা সময় পাবে না পড়তে। তো কম সময়ে যাতে বেশিটা আয়ত্ত করা যায় সেটা চেষ্টা করবে। আর যেটা মানে নিখুঁত, যেটা মেন জিনিস, সেটাকে পড়বে। অ্যাংলো সেকশন যুগ আমি কি বললাম না, একটা জনজাতি সেই হিসেবে কিন্তু সেই যুগটাকে নাম করা হচ্ছে। আমি কি বললাম যে এখানে রাজনৈতিক একটা অবস্থা, ঐতিহাসিক প্রেক্ষাপট বা সামাজিক ধর্মীয় যে ব্যাপারগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে এগুলোকে কিন্তু নাম দেওয়া হচ্ছে। তো অ্যাংলো সেকশন একটা জনগোষ্ঠী, এটাকে মানে ইংল্যান্ডেই বসবাসকারী একটা জনগোষ্ঠী। তাহলে প্রাচীন আমরা ইংল্যান্ড বলতে পারি সেই জনগোষ্ঠী। তাদের সাংস্কৃতিক, তাদের রাজনৈতিক যা কিছু ছিল, তাদের রাজার প্রভাব, সব কিছু প্রভাব ছিল তৎকালীন সময়ের সাহিত্যে। এবারে ছকটা দেখলে বুঝতে পারবে যে কোন সময়টাকে বলা হচ্ছে। তোমাদের বইয়ে এগুলোকে শতক হিসেবে দেওয়া আছে, আমি সালগুলো উল্লেখ করে দিয়েছি। সপ্তম শতক যদি দেওয়া থাকে তাহলে সালটা আমার ওখানে 600 লেখা থাকবে। এটা ভাবো না যে সপ্তম শতক মানে 700 লেখা থাকবে। সপ্তম শতক মানে ওখানে তোমার 600 থাকবে। সপ্তম শতকের মাঝামাঝি মানে 650 এরকম একটা সময়, বুঝতে পারলে? তো শতক আর সাল এই দুটো ওইভাবেই কিন্তু হয়। তো এবারে ব্যাপার হচ্ছে যে ওই অ্যাংলো স্যাক্সন যে জনগোষ্ঠীর কথা বললাম, মূলত পঞ্চম শতাব্দীতেই তারা ইউরোপে এসেছিল। তারপরে পরবর্তীকালে সাহিত্যের কথা যখন বলবো কিছুটা পর থেকে হবে, দেখবে সপ্তম শতাব্দী থেকে দেওয়া আছে, 600 সামথিং সাল থেকে একটা দেওয়া আছে, আনুমানিক সাল এগুলো। সেই সময় থেকে সাহিত্যে প্রভাব পড়ছে।
মূলত জার্মান উপজাতিদের সঙ্গে তাদের একটা পারস্পরিক মেলবন্ধন ছিল, ফলে জার্মানিক উপজাতিদের দ্বারাও তারা প্রভাবিত ছিলেন, এবং তাদের যে ইয়েটা তোমার সেই বসতি স্থাপন বা তাদের যে সমাজ ব্যবস্থা সব কিছুই এই সময়ের সাহিত্যে প্রভাব পড়ছে। ধর্মীয় ব্যাপার যেগুলো রয়েছে সে সময় তো সেখানে মানে কি বলবো, ওই যীশু খ্রিস্টের যে প্রবর্তিত ধর্ম, খ্রিস্ট ধর্ম দ্বারাই তারা প্রভাবিত ছিলেন। তাহলে সেই যারা কবি সাহিত্যিক তারা খ্রিস্টান হবেন, সেই খ্রিস্টান কবিগণ যদি ধর্মীয় আলোচনা করছেন বা ধর্ম রিলেটেড কিছু লিখছেন বা কোনো গীতিধর্মী কবিতা লিখছেন, সেইগুলোর উদাহরণ তোমাকে দিতে হবে। এইগুলোই আমি বলছিলাম যে কোন যুগের কি সাহিত্যিক নিদর্শন, কোন কোন কবি আছেন, এই যে অ্যাংলো স্যাক্সন যুগের কোন কোন কবি আছেন, তাদের রচনার বৈশিষ্ট্য কী ছিল, এইগুলো ছকে করে দেবো। সেগুলো একবার পড়লেই তোমাদের মনে থাকবে। আমাকে তাহলে ডিটেলসে সেইভাবে তোমাদেরকে আলোচনা করতে হবে না, তোমরা একবার দেখে নিলে যে এই যুগের সাহিত্যিক নিদর্শন হচ্ছে মহাকাব্য, গীতি কবিতা, ঠিক আছে। তো ওই জিনিসগুলো মনে রাখতে হবে, দু একজনের সাহিত্যিকের নাম মনে রাখতে হবে, তাহলে তুমি লিখতে পারবে। এবার পরীক্ষায় কীরকম আসবে না, 5 নম্বরের টিকা আসতে পারে যে অ্যাংলো সেকশন যুগ, টিকা লিখুন। তাহলে তোমাকে সেই যুগের সময়কাল, অ্যাংলো সেকশন আসলে কি, নামটা কেন দেওয়া হয়েছে, তারা কোন ধর্ম দ্বারা মানে প্রভাবিত হয়েছিলেন, তাদের কবি সাহিত্যিক কে কে ছিলেন, এবং তাদের দু একটা রচনা, এবং রচনার কি ছিল বিষয়, নাটক, গল্প, উপন্যাস, কাব্য কি ছিল। প্রথম দিকে কাব্যই ছিল সব ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে। তো তাহলে এখানে কাব্য মহাকাব্য ছিল, ক্লাসিক আদর্শ ছিল। ক্লাসিক মানে বুঝতেই পারছো যে ধ্রুপদী সাহিত্য, একটা অনুশাসন, সেই নিয়ম রীতি মেনেই তখন কিন্তু লেখা হতো, তখন সেই স্বাধীনতাটা ছিল না। এরপরে আসছে তোমার ওই যুগটা অ্যাংলো নরম্যান যুগ। তো তারাও একটা উপজাতি, এবং সেই নরম্যান জাতি দ্বারা যুদ্ধে পরাস্ত হয়েছিল অ্যাংলোরা বা অ্যাংলো স্যাক্সনরা। তারপরে এদের যখন আধিপত্য হলো, এদের যুগটাকে আবার সুবর্ণ যুগ বলতে পারি। মানে এদের সময়টাতে আরও কিন্তু মানে যেরকম মানুষরা যদি উন্নত হয়, তাদের সমাজ ব্যবস্থা সব কিছু যদি উন্নত, সাহিত্য আরও প্রভাব ফেলবে সেটা। তো সেক্ষেত্রে তাদের স্থাপত্য, ভাস্কর্য সব কিছুতে, জ্ঞানবিদ্যা যা কিছু আছে সব দিক থেকে, শিল্প থেকে শুরু করে সব দিক থেকে উন্নত ছিল এই অ্যাংলো নির্মাণ, যে তোমার নরম্যান যে যুগটা ছিল, ঠিক আছে। তো তাদের আইন শৃঙ্খলা, নিয়ম কানুন সব কিছুই কিন্তু তাদের তৈরি হয়েছিল। তাদের স্থাপত্য কীর্তি প্রচুর আছে, তোমরা শুধু সার্চ করবে গুগলে, যে তোমার সার্চ করবে নরমান জাতি, সার্চ করবে, ঠিক আছে, যে তারা কেমন ছিল নরমান জাতি। তো সেই নরম্যান জাতির ইতিহাস যখন জানবে, তারা মূলত ওই নবম শতকে এসেছিল এখানে। তারপরে দেখবে অ্যাংলো নরম্যান যুগটা তোমাদের দেওয়া আছে হেস্টিং যুদ্ধের পরবর্তীকাল থেকে। এবার হেস্টিং যুদ্ধটা কি, এগুলো মানে ছোটো ছোটো অনেক বিষয় আছে এগুলোর মধ্যে, যেগুলো মানে ধারণাও তৈরি হবে তোমার, জানতেও পারবে, আর প্রভাব কেন পড়েছে সেটাও বুঝতে পারবে। তো হেস্টিংস যুদ্ধ এটা যুগান্তকারী যুদ্ধ, এটা কিন্তু একটা সার্চ করে পারলে দেখে নিও, যদি না দেখো তো আমি ডিটেলসে বা সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দেবো ক্লাসে, নেক্সট ক্লাসে, আজকে আলোচনা করছি না। তো সেই যুদ্ধটা হয়েছিল 1066 সালে। সেই সময় থেকেই মানে মূলত ওটাকে আমরা নবম শতাব্দী ধরবো। সেই সময় নরমানদের আবির্ভাব, এবং তারপরে হচ্ছে তাদের প্রতিষ্ঠা, এবং সেই সময়ের যে সাহিত্য যুগ সেটাকে আমরা অ্যাংলো নরম্যান যুগ বলতে পারি। তো সেই সময়ে তাদের শুধু সাহিত্য নয়, এই জাতির দ্বারা কিন্তু তাদের স্থাপত্য কীর্তি, তাদের তোমার আইন শৃঙ্খলা, তাদের যে ভিজুয়াল আর্ট সব কিছুই বিশ্বে কিন্তু এখনও খ্যাতি লাভ করেছে। এখন দেখবে তোমরা নরম্যান যুগ শুধু সার্চ করবে বা নরম্যান জাতি সার্চ করবে, তাদের অতীত ইতিহাস সব কিছু জানতে পারবে, সঙ্গীত চর্চা থেকে শুরু করে সব কিছুতে যে তাদের একটা ঐতিহ্য ছিল সেটা কিন্তু সব কিছু আমরা জানতে পারবো। এবারে সেই সময়ের কবি সাহিত্যিকদের কথা পড়তে হবে, বুঝতে পারলে। আসলে কি যুগটাকে আমাকে জানতে হবে যে আসলে নরম্যান কেন নাম দেওয়া হলো, অ্যাংলো নরম্যান যুগ কেন নাম দেওয়া হলো, ভিক্টোরিয়ান যুগ কেন নাম দেওয়া হলো, রানী ভিক্টোরিয়া প্রসঙ্গ আসবে তখন দেখবে, রোমান্টিক যুগ কেন নাম দেওয়া হলো, এইগুলো পড়বে, দেখবে মনে থাকবে আসলে বিষয়টা। নইলে বাংলা সাহিত্যের মতো তো নয় যে 3টে যুগ, প্রাচীন মধ্য আধুনিক, বা শেষ হয়ে গেল। এখানে কিন্তু অনেকগুলো যুগ আছে পরপর, যাতে গুলিয়ে না যায় তার জন্যে নামটা পড়বে, নামটা কেন দেওয়া হয়েছে সেটা পড়বে, কোনো একটা প্রেক্ষাপট নিশ্চয়ই থাকবে। যেরকম আমি বললাম অ্যাংলো সেকশন, সেই অ্যাংলো সেকশন হচ্ছে একটা জাতি, প্রাচীন ইংরেজদের একটা বা ইংল্যান্ডের একটা জাতি বা জনজাতি, তাদের সময়কালে
যে সাহিত্যগুলো কী কী ছিল, মানে সেই যুগটা তুলনামূলক ক্ষীণ যুগ ছিল অ্যাংলো নরম্যানের থেকে। অ্যাংলো নরম্যানটা যেন তাদের কাছে আধুনিক যুগের একটা স্বরূপ ছিল, তারা যেহেতু বসতি স্থাপন করলো এবং তারপরে কতটা উন্নত হলো। যেরকম ধরে নাও মুঘল যুগের কথা বলি, ব্রিটিশরা আসার আগে মুঘলদের শাসন ছিল। তাহলে মুঘল যুগে আমাদের দেশের উন্নতি হয়েছে নাকি ব্রিটিশরা 200 বছর মাত্র শাসন করেছে তাতে দেশের উন্নতি হয়েছে? কোনটাতে বেশি উন্নতি হয়েছে বলো তো? মুঘলরা তো 200 বছরের তো বেশি রাজত্ব করেছিল, তারা কি করেছে? আর ব্রিটিশরাই বা কি করে? ব্রিটিশরা আমাদের, দেখো যে জাতি মানে কি বলবো, আমরা, অগ্রসর করেছে, শিক্ষিত হলেই তো জাতি উন্নত। হ্যাঁ সেরকমই ব্যাপার হচ্ছে যে কি না, মুঘলরাও শাসন করেছে আর ব্রিটিশরাও শাসন করেছে, কিন্তু ক্ষয়ক্ষতি দুটোতেই রয়েছে। কিন্তু ক্ষতির সঙ্গে কিছু লাভ থাকে। আমাদের দেশে দেখবে সরকার প্রতিষ্ঠা হয়, কিছু সরকার আসে যে তারা কিছু দিয়ে খায়, আর কিছু সরকার আসে তারা খেতেই আসে শুধু। তো ব্যাপার হচ্ছে এরকম একটা ব্যাপার হচ্ছে না যে মুঘলরা এসেছিল তাদের স্থাপত্য কীর্তির ওপর তারা বেশি নজর দিয়েছিল, এই তাজমহল মিনার এইসব যেগুলো বানাচ্ছিল, যেগুলো এখন পর্যটন কেন্দ্র হিসেবেই কাজে লাগবে, আর জাতিকে অগ্রসর হওয়ার জন্য কি দিয়েছিল? কিন্তু ব্রিটিশরা দিয়েছে, তাদের ওটাও অস্বীকার করা যায় না। কবি, যে বিরিয়ানি খাওয়ার কথাটা বলুন। নামই বলো না আমাকে, তো আমার বিরিয়ানি ভালো লাগে না। আপনার না লাগলো ওটাই হচ্ছে এখন তার বাঙালির জন্য মোগলদেরকে কি আমি প্রশংসা করব যে বিরিয়ানি দিয়ে গেছেন? হ্যাঁ, ওটাই বলছি। না, ব্রিটিশরা নারী জীবনের যে অন্ধকার সেটা দূর করেছে, সব থেকে বড় ব্যাপার। বেঁচে থাকা, তারপরে তো না হয় সেগুলো খাবারগুলো তো একটা আলাদা জায়গায়। এই যে কুসংস্কার যেটা ছিল না, রক্ষণশীল গোঁড়া যে সমাজ ছিল না, হ্যাঁ বলছি ব্যাপার হচ্ছে দেখো, ওটা আমাদের ঠিক আছে, বিদ্যাসাগর রামমোহন এরারা সচেষ্ট হয়েছেন, এনারা তো দেখেছেন, রবীন্দ্রনাথ দেখেছেন যে ব্রিটিশরা কতটা উন্নত, আমাদের ক্ষতি করছে, কিন্তু নিজেরা কতটা উন্নত ব্রিটিশরা, ওদের কাছ থেকে কিছু শেখারও আছে, যে তাদের সঙ্গে নারীরা কতটা সম্মান পাচ্ছে, সেই গোঁড়ামি তাদের নেই, সেই কুসংস্কারটা তাদের নেই। আর ওটা দেখেও তো আমরা শিখলাম না, বা তারাই তো উচ্ছেদ তো তাদের দ্বারাই হয়েছিল না, সেই সময় তো তাদের শাসন ছিল। এবার আমরা জোর করে তো উচ্ছেদ করতে পারি না, ওগুলোকে বিল করতে হবে, পাস হবে, বিলটা আইনে পরিণত হবে, তবে না হবে না। তো এই বিষয়গুলো এসেছে কিন্তু তাদের মধ্য দিয়ে, হ্যাঁ তারা ক্ষতিও করেছে কিন্তু কিছু দিয়েও গেছে তাদের জন্য। হ্যাঁ এবার কি গোঁড়ামি থেকে যেত আমাদের সমাজে, অনেক পরে হয়তো সেগুলোকে ইয়ে করা হতো। বিদ্যাসাগর যদি সেই জনসমর্থন না পেতেন, মানুষকে ভাবাতে না পারতেন, ব্রিটিশদের উদাহরণগুলো দৃষ্টান্তগুলো যদি না দিতে পারতেন, তাহলে তো সমস্যা হতো। পরে হয়তো মানুষ বুঝতো, নইলে সেই নারীরা সেই অন্ধকারেই থেকে যেত অনেক দিন। বিংশ শতাব্দীতে হয়তো তাদের আহ, উন্নতির বিকাশ পর্ব বলবো, সেটা হয়তো একবিংশ শতাব্দীতে হতো, মানে পরে হতো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু উন্নত হতে পেরেছি অনেকটা আগেই, সেটা কিন্তু তাদের কারণে। আর তাতে আরও অনেকের অবদান রয়েছে, নেতাজি থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ শুরু করে, মূলত তাদের যেগুলো প্রবন্ধ পড়ি সেগুলো তো বক্তৃতা, সেইগুলো দ্বারাও প্রভাবিত হতে হবে, কেননা ব্রিটিশদের সেখানেও প্রসঙ্গ আছে দেখবে। তো তাহলে আমরা প্রভাবিত হচ্ছে, এবং সব কিছুই আবার শিল্প সাহিত্য সব কিছুতে প্রভাব পড়ছে। তো যাই হোক, ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ, এবারে ইংরেজি সাহিত্য কেন পড়তে হচ্ছে, মাঝে মাঝে মনে হবে যে অ্যাংলো স্যাক্সন যুগ এটা কী জন্যে পড়বো, তা বা নরম্যান যুগ কী জন্য পড়বো। এগুলো পড়ার অর্থ আগেই বলে দিয়েছি যে এগুলো আগে জানতে হবে, তবে না জানবে যে বাংলা সাহিত্যে কীভাবে প্রভাব পড়লো। আমরা কল্লোল যুগকে দেখবো বেশিরভাগ সব থেকে বেশি প্রভাবিত হয়েছে সেই সময়টা, ঠিক আছে, কল্লোল যুগ। তো এগুলো সব পরে পাবে। ইতিহাসের কথা বলতে মনে পড়লো, আমি ইতিহাসে এমএ করিনি, বাংলাতে তো করেছি, আর আরেকটা স্পেশাল পেপারে করেছি, দুবার এমএ করেছি। আমার এই বছর ইতিহাসে এমএ করার ইচ্ছা ছিল, যে আরেকটা বিষয় এমএ করে রাখি। সিলেবাসটা দেখলাম এনএসইউতে পুরোটাই মুঘল যুগ, মানে দেখেই মনটা খারাপ হয়ে গেল যে আমাকে মুঘল যুগই পড়তে হবে রাত দিন, 4টা পেপারই মুঘল যুগ ফার্স্ট ইয়ারে। তো কেমন লাগে আগে থেকে যদি জানি যে পুরোটাই মুঘল যুগ পড়তে, আমার ভালো লাগে না আসলে। দেখো মানে সবারই একটা ভালো লাগা মন্দ লাগার ব্যাপার আছে, জানি না তোমাদের পড়তে কেমন লাগে। তা আমার সেই বাবর আকবর হুমায়ুন এগুলো পড়তে ভালো লাগে না, জানি না কেন। ছোটোবেলায় পড়েছি, এখন আমার মনে হয় যে বাংলার ইতিহাস যদি দেওয়া হয় না, ওই যেগুলো তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো না, ওয়ারি বটেশ্বর সভ্যতা বা ওই
খড়গ শাসন এইগুলো যদি আমাকে বেশি বেশি দেয় না নতুন কিছু জানবার, এগুলো পড়ার একটা আকাঙ্ক্ষা আছে, তো ওটা যদি থাকতো তো ভালো হতো। নেই কিন্তু, মানে পিজি লেভেলে নেই ইতিহাসে। গ্র্যাজুয়েশন লেভেলে এগুলো তোমাদের ছিল, খুব ভালো ছিল। বিভিন্ন জনপদ যেগুলো ছিল আমাদের, যেগুলো তোমার বঙ্গ, রাঢ়, তোমার সমতট, পুনর্বর্ধন, হরিকেল, এগুলো সম্পর্কে বেশি বেশি আলোচনা থাকলে জানতে পারতাম, মানে নতুন কিছু শেখার একটা ইচ্ছে ছিল। কিন্তু সেই পিছিয়ে যেতে হবে, দেখছি যে পিজি করলে ইতিহাসে সেই মুঘল যুগ যেগুলো ছোটোবেলা থেকে পড়ে আসছি, বাবার হলো আমার যে শারীরিক ঔষধ, ওটা আবার পড়তে হবে। কেমন লাগছে, কিন্তু আমার ইতিহাসে এমনিটা দরকার ছিল করার, ইতিহাস এবং এডুকেশনে। দেখা যাক কি হয়। তোমরা বাংলার ইতিহাস পড়েছো তো, না অ্যাভয়েড করে গেছো? কে কে পড়েছে? তোমাদের সিলেবাসে ছিল না ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে? হ্যাঁ স্যার পড়েছি, মানে গঙ্গারিটাই সভ্যতা সব নতুন হুম নতুন অনেক কিছু জেনেছি। হুম। আসলে এগুলো অজানা ছিল আমাদের কাছে, ক্লাস 5 6 এর ইতিহাস যেটুকু। সত্যিই হ্যাঁ। খুব ভালো, আমাদের বাংলায় প্রচুর আছে ইতিহাস, কিন্তু দেয় না। কিন্তু এখন দেখছি, যেমন আমার ছেলেদের বইয়েতে দেখলাম, মানে মুঘল আছে কিন্তু এখানকারেরও অনেক কিছু দিয়েছে, নতুন নতুন অ্যাড হচ্ছে, এটা খুব ভালো জিনিস। সারা জীবন ওই মুঘল সাম্রাজ্য পড়ে পড়েই মানুষ বড় হলো, এখানকার ইতিহাস সম্বন্ধে আমাদের সত্যি অনেক অজানা। ফার্স্ট ইয়ারে অনেক কিছু আমরা জেনেছি ওই বই থেকে। হুম। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমি যেদিন এটা ক্লাস হবে ইংরেজি সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগটা আলোচনা করব। তারপরে যেগুলো কিছুটা কিছুটা জানো যেসব সাহিত্যিকদের ব্যাপার সেগুলো আলোচনা করব, ওয়ার্ডসওয়ার্থ, শেক্সপিয়র, এনাদের আলোচনা, তারপর পিবি শেলি, এগুলো মোটামুটি সবার একটু ধারণা আছে। আর একবার রিভাইজ হয়ে গেলে লিখতে পারবে পরীক্ষাতে। নাম শুনেছো ওয়াল্টার স্কট, চার্লস ডিকেন্স, মানে এখানেও তোমার কবি সাহিত্যিক, নাট্যকার, কথা সাহিত্যিক, এইভাবে পড়তে হবে, তিনটে ভাগে ভাগ করে। ঠিক আছে, নেক্সট ক্লাসে তোমাদের আসছে মানে ডিএসবিজি পেপার আলোচনা হবে। ডিএসবিজি 11 কি বিষয় আছে বলো তো? ইলেভেন না, না শিশু কিশোর সাহিত্য। হুম। বাংলা শিশু কিশোর সাহিত্য। আচ্ছা, এর আগের ক্লাসে কি আলোচনা হয়েছিল শিশু কিশোর সাহিত্যে? আমি ছিলাম না, আমি জানি না। মনে হচ্ছে ওই শিশু সাহিত্য, পটভূমি, প্রেক্ষাপট, এগুলো আলোচনা হয়েছিল। আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরীটা মনে হয় আলোচনা করেছিলাম। এরপর সুকুমার রায় আর লীলা মজুমদার, তাদের আলোচনা করব। তারপর একটা করে সাহিত্য যেগুলো রয়েছে সেগুলো তোমাদের আলোচনা হবে। আমি নোটস দিয়ে দেবো তার আগে এগুলো যা কিছু আছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। হ্যাঁ, আমি তোমাদের ভেবেছিলাম আজকে হঠাৎ করে একটা এমসিকিউ করতে দেব, আসলে আমি সময় পেলাম না। আসানসোল গিয়েছিলাম একটা কাজে, বাড়ি ফিরলাম সন্ধ্যাবেলা। তোমাদের যতগুলো পড়েছি সব পেপারের আমি কোনো পেপার নির্দিষ্ট করে দেব না, 20-25টা এমসিকিউ দেবো, ঠিক আছে? কোন পেপারের বলবো না, শুধু 20-25টা পরপর এমসিকিউ থাকবে, 8টা পেপারের যে কোনো প্রশ্ন যেগুলো পড়েছিস তার মধ্যে। তোমরা ওটা সাবমিট করবে তো, কত স্কোর পাচ্ছ একটু দেখবে, বইয়ের হেল্প নেবে না, যেটুকু পড়েছো শুনেছো তার ভেতরে, ঠিক আছে? তোমাদের আমি এমসিকিউটা পাঠাবো আজকে রাত্রে, যদি সময় পাই, জানি না পাবো কিনা, যদি পাই তো আমি পাঠিয়ে দেবো, নইলে কালকে পাঠাবো। ওটার জন্য আবার নির্দিষ্ট কোনো সময় নেই যে 2 দিন লাগবে, জাস্ট 5 মিনিট সময় লাগবে, তুমি যেটুকু পড়েছো তার উপর ভিত্তি করে টিকগুলো দিয়ে আমাকে জানাবে কত পেলে সাবমিট করে। ঠিক আছে, গুড নাইট সবাইকে।